ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। আবার সেই আওয়াজ, প্রতি রাতের মতন আজও সেই একই ঘটনা। ঘরে কেউ এসেছে। হ্যাঁ, আচ্ছা অন্ধকারে কার যেন পায়ের মৃদু ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছি। চাপা সাবধানী পা ফেলে সে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। সাক্ষাৎ কোনো মূর্তিমান বিভীষিকা যেন। কে 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 না না, আর ঘুম হবে বলে মনে হচ্ছে না। এখন রাত প্রায় 2টো। আজ 3 রাত্রি ধরে প্রতিদিন ঠিক এই সময় আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। কারণ ওই একটাই, ঘরের মধ্যে অন্ধকারে অস্পষ্ট ধীর পায়ে কার যেন চলার শব্দ পাওয়া যায়। কার যেন ক্ষীণ শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরের বদ্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। শরীরটা শিউরে ওঠে তখন। ভয়ের একটা তরল স্রোত রক্তের নলিতে নলিতে ছড়িয়ে যায়। অসাড় হয়ে আসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এর সাথে আরো একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। হয়তো আমার মনের ভুল, কিন্তু স্পষ্ট যেন দেখলাম মশারিটা ক্রমশ নিচের দিকে ঝুলে পড়ছে। কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আর কত রাত এভাবে নির্ঘুম কাটবে আমার? আর কতদিন এভাবে ভয়ে ভয়ে থাকতে হবে? এই ঘরে কেবল আমি একাই থাকি। ভেতর থেকে দরজা বন্ধ। প্রত্যেক রাত্রেই দরজার হাতল ধরে টেনে দেখেছি, আগের মতোই বন্ধ থাকে। জানলার নেটের পর্দা দুপাশে টেনে সরিয়ে দেখেছি, না না, কোথাও কিছু নেই। তাহলে কি সবটাই স্রেফ একটা দুঃস্বপ্ন? মিস্টার চিদম্বরম তার নিজেরই শোবার ঘর থেকে রহস্যজনকভাবে এক রাত্রে অদৃশ্য হবার পর খানা তল্লাশি করতে গিয়ে সিংহল পুলিশ তার ডায়েরিটা পেয়েছিল। সেই ডায়েরিরই শেষ পৃষ্ঠায় লেখা ছিল কথাগুলো। পুলিশ রিপোর্ট থেকে মিস্টার চিদম্বরম সম্পর্কে খুব সামান্যই জানা গেছে। তার বয়স এমন কিছু বেশি ছিল না, সবে 40-এর কোঠা ছাড়িয়েছিলেন। গত 15 বছর ধরে মুক্ত আর রাবারের ব্যবসা করে তিনি আজ প্রায় কোটিপতি। সমস্ত পৃথিবী জুড়েই ছিল তার ব্যবসা। স্থানীয় পুলিশের রিপোর্ট থেকে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেছে। চিদম্বরমের শোবার ঘরে যে কেবল বিছানাটাই খালি ছিল তা নয়, মশারিটাও উধাও। বিছানার চাদর এলোমেলো এবং সারা ঘরের বাতাসে কেমন একটা মিষ্টি অথচ উগ্র গন্ধ ছড়িয়েছিল, যা অনেকটা ক্লোরোফর্মের মতো। নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী হলুদ শয়তান। গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের নিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। এছাড়া আপনারা চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলির সাহায্যে। আজকের গল্প হলুদ শয়তান আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত কিরিটি অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। শুরু করছি নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী হলুদ শয়তান। ওই যে সুব্রত আসছে, যা আর এক কাপ চা নিয়ে। ওরে বাবা রে, কি ঠান্ডা! জমাট বেঁধে গেলাম রে একবারে। এই তো গরম গরম চা খেয়ে এবার গলে যা। তারপর বল, ব্যাপার কি? একেবারে সকালবেলাতেই শীতের বাজারটা একেবারে মন্দা চলছে রে। এমনি করে বেশি দিন আর বসে থাকলে গেটে বাদ ঠিক ধরবে দেখছি। এ সময় জংলি আর এক কাপ চা নিয়ে এসে ঘরে ঢুকল। যতদূর মনে হচ্ছে বুঝলি, তো রহস্যভেদের ছোঁয়াচটা বোধহয় আমারও লেগেছে। দিনরাত কেবল রহস্যের স্বপ্ন দেখছি। রাতের বেলা অন্ধকারে জেগে জেগে কান পেতে যেন কোনো অশরীরী শব্দ শোনার চেষ্টা করি। রাজু তো যত ডিটেকটিভ বই আছে সব কিনে একেবারে একটার পর একটা শেষ করছে। কি ব্যাপার কি? স্পিকটি নট যে? বাবা, খবরের কাগজে একেবারে ডুবে গিয়েছিস। ওই, নতুন কোনো খবর আছে নাকি? হে, ইস, তো চাটা একেবারে জুড়িয়ে গেল। খা। আবার ড্রাগন? ড্রাগন? কোথায় ড্রাগন? এবারে কালো নয়, রক্তমুখী। এই নে কাগজটার এই জায়গাটা পড়ে দেখ। কলম্বোয় রক্তমুখী ড্রাগনের দ্বিতীয় শিকার মুক্ত ও রবার ব্যবসায়ী ধনকুবের মিস্টার চিদম্বরম অদৃশ্য। গত শনিবার কলম্বোর প্রসিদ্ধ মুক্ত ও রবার ব্যবসায়ী ক্রোড়পতি চিদম্বরম তাঁর শয়নকক্ষ থেকে অদৃশ্য হয়েছেন। বাবা! তার শয়নঘরে শয্যার ওপর একখানি অতি সাধারণ সাদা রঙের খাম পাওয়া গেছে। তাতে এক ড্রাগনের প্রতিমূর্তি আঁকা। মূর্তির দেহটা কালো রঙের ও মুখটা ঘোর রক্তবর্ণের। মাসখানেক পূর্বে বোম্বের একজন ধনী মৎস্য ব্যবসায়ীও তার শয়নকক্ষ থেকে এইভাবে অদৃশ্য হন। তারও শূন্য শয্যার ওপর অবিকল ঐরূপ একটি রক্তমুখী ড্রাগনের মূর্তি আঁকা খাম পাওয়া গিয়েছিল। সমগ্র কলম্বোবাসী, বিশেষত ধনী ব্যবসায়ীরা আতঙ্কে ম্রিয়মাণ হয়ে পড়েছেন। সবাই ভাবছে না জানি এবার কার পালা। পুলিশ তদন্ত করে আজ অবধি কিছু নাকি উদ্ধার করতে পারেনি। আমরা জনসাধারণের দিক হতে পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের এই বিষয়ে ভালোভাবে তদন্ত দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি তারা একটু নজর দেবেন। তাহলে কি মনে হয়? এসে একটা মিস্ট্রির গন্ধ পাচ্ছি। যাবি কোথায়? সিলোনে। সে কি? চলই না, সিলোনও বেড়ানো হবে, আবার রহস্যটা পরিষ্কার করা যায় কি না তারও একটা চেষ্টা করে দেখা যাবে। আপত্তি নেই, কিন্তু হ্যাঁ জানি, সেখানে গিয়ে সেখানকার পুলিশের বড় কর্তার কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, তাই তো? ওসব নিয়ে ভাবিস না। এখানকার আইজির একটা রেকমেন্ডেশন থাকলে ও কাজে কোনো সমস্যা হবে না। বেশ, চল তবে যাওয়া যাক। ঠিক আছে, আজই আইজির সঙ্গে দেখা করব, তুইও চল আমার সঙ্গে। দিন পাঁচেক পরের কথা। ওরা তিনজন মানে কিরিটি, সুব্রত আর রাজু রওনা দিল সিলোনের উদ্দেশ্যে। ট্রেন ছিল সন্ধে নাগাদ। বাড়ি থেকে বেরোতে খানিক দেরি হওয়ায় তিনজনে তড়ি ঘড়ি গাড়ি করে এসে পৌঁছল স্টেশনে। যাক, ভাগ্য ভালো যে আজ ট্রেন লেট, ছাড়তে এখনো 10 মিনিট। হ্যাঁ রে কিরিটি, ওই বলছি কলম্বোয় হোটেলে উঠবি তো? না। তবে আছে, লোক আছে। লোক? কে লোক? জীবন সেনগুপ্ত, ওখানকার একজন মস্ত বড় অফিসার। তাকে টেলিগ্রাম করে দিয়েছি গতকালই।
বম্বে থেকে যে জাহাজ যায় তাতে চাপলে 3 দিনের দিন সকালে কলম্বো পৌঁছানো যায়। বাবা, দারুণ ব্যবস্থা। শুধু এখন পৌঁছানোর অপেক্ষা, বুঝলি? দীর্ঘ যাত্রা শেষে ওরা 3 জন কলম্বো এসে পৌঁছল। ভিক্টোরিয়া পার্কের অল্প দূরে কিরিটির বন্ধু জীবন সেন থাকেন। সরকারি দপ্তরে বেশ মোটা মাইনের চাকরি করেন। কিরিটিরা সবাই সেইখানেই গিয়ে উঠল। যদিও রাজু আর সুব্রতর ইচ্ছে ছিল যে তারা হোটেলেই ওঠে, কিন্তু জীবনবাবু প্রবলভাবে আপত্তি জানালেন। অগত্যা সকলকেই কিরিটির বন্ধুর বাড়িতেই উঠতে হলো। তারপর সেদিন সন্ধ্যাতেই জীবনবাবুর সাহায্যেই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে কিরিটি তাঁর একটা পারমিশন নিয়ে নিল। পরদিন ভোরবেলায় সুব্রতকে নিয়ে কিরিটি বেরিয়ে পড়ল মিস্টার চিদম্বরমের বাড়ির খোঁজে। মিস্টার চিদম্বরম কলম্বোর একজন বিখ্যাত ব্যবসায়ী, কাজেই তাঁর বাড়িটা খুঁজে পেতে বিশেষ অসুবিধা হল না। মিস্টার চিদম্বরমের প্রাইভেট সেক্রেটারি মিস্টার রামানুজ তাদের পরিচয় পেয়েই মহাসমাদরে অভ্যর্থনা করলেন। কিরিটি তাদের আসবার উদ্দেশ্যটা সংক্ষেপে জানিয়ে সেদিনের সব ঘটনা শুনতে চাইল। মিস্টার রামানুজ বললেন, তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হয়। আমি একবার পুলিশ ইন্সপেক্টর রামিয়াকে ফোন করে এখানে আনিয়ে নিচ্ছি। ঘটনা সম্পর্কে যা কিছু তদন্ত হয়েছিল তিনিই তা করেছিলেন। আমার মনে হয় তার সঙ্গে যোগাযোগ রেখে অনুসন্ধান করলে সম্ভবত আপনার কাজে সুবিধাই হবে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। কিরিটির সায় পেয়ে মিস্টার রামানুজ তখনই ইন্সপেক্টর রামিয়াকে ফোন করে তাকে আসতে অনুরোধ করলেন। আধ ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর রামিয়া মোটর বাইকে চিদম্বরমের বাড়িতে এসে পৌঁছলেন। হর্নের আওয়াজ পেতেই রামানুজ এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা করে নিয়ে এলো। পরস্পর আলাপ পরিচয়ের পর মিস্টার রামিয়া বললেন, মিস্টার রায়, আমাকে গত রাত্রে কমিশনার আপনার কথা বলেছেন। সত্যি কথা বলতে কি, আমরা তো ওই কেসটার কোনো কুল কিনারাই করতে পারিনি। তাই এতে যদি আপনার কোনো সাহায্য পাই তবে সেটাকে সৌভাগ্য বলে মনে করব। দেখুন, কতদূর সফল হব সেটা জানি না, তবে চেষ্টা করব। আপনার কথা শুনে খুশি হলাম মিস্টার রায়। আমিও আপনাকে সর্বান্তকরণে সাহায্য করতে প্রস্তুত। তাহলে চলুন আমাদের অফিসেই যাওয়া যাক। কেসের ফাইলপত্র তো সব সেখানেই রাখা আছে। চলুন মিস্টার রামানুজ, আপনিও চলুন আমাদের সঙ্গে। বেশ, ইন্সপেক্টর আপনি এগোন। কিরিটি বাবুদের নিয়ে আমি বাড়ির মোটর গাড়িতে করে আসছি। স্যার, মানে মিস্টার চিদম্বরমের মাথার উপর যে একটা বিপদ কয়েকদিন থেকেই খাঁড়ার মতো ঝুলছিল, সেটা তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন। নিখোঁজ হওয়ার দিন কয়েক আগে তার কাছে একখানা চিঠি আসে। চিঠির খামটা ছিল খুব বড় আকারের, আর তাতে লেখার ঠিকানাটাও বড় বড় অক্ষরে লাল কালিতে লেখা। মিস্টার চিদম্বরমের স্বভাব ছিল সব চিঠি তিনি নিজেই খুলতেন। খুলে প্রয়োজন বোধ করলে আমায় দিতেন, নয়তো নিজেই সেগুলো জবাব দিয়ে ছিঁড়ে ফেলে দিতেন। অন্যদিনের অভ্যেস মতো সেদিনের চিঠি তিনি নিজের হাতেই খোলেন। সবার আগে খুললেন সেই লাল চিঠিখানা। কিন্তু সেটা পড়া মাত্রই তার মুখের ভাব যেন অস্বাভাবিক রকমভাবে বদলে গেল। সেই থেকে সর্বদাই তিনি অন্যমনস্ক থাকতেন। একটা দুশ্চিন্তা যেন সারাক্ষণ তাকে আচ্ছন্ন করে রাখত। এইভাবেই আরো 7-8 দিন কাটল। তারপর এলো আরেকখানা চিঠি। এবারকার চিঠিতে ঠিকানাটা লাল কালিতে লেখা ছিল না। উনি চিঠিটা খুলে পড়লেন। আমি তখন কাছেই দাঁড়িয়েছিলাম, কাজেই স্পষ্ট বুঝতে পারছিলাম চিঠিটা পড়তে পড়তে তিনি কাঁপছেন। ওনার অবস্থা দেখে আমিও রীতিমতন ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, আপনি তারপর ওনাকে জিজ্ঞাসা করেননি চিঠিটা কিসের? হ্যাঁ, করেছিলাম তো। আমার ধারণা ছিল হয়তো কোনো দুঃসংবাদ। তাকে সেটা জিজ্ঞাসা করতেই তিনি মুখে কিছু না বলে কেবল হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বেশ, তারপর?
তারপর তিনি চিঠিটা ভাঁজ করে টেবিলে একটা ওয়েট পেপার চাপা দিয়ে শোবার ঘরে গিয়ে ঢুকলেন। সেদিন তিনি কেবল দুবার কফি চেয়ে খেয়েছিলেন। রাত 8টার সময় বাবুর্চি শেষবার তাকে কফি দিতে যায়, তারপর ফিরে এসে আমার সঙ্গে দেখা করে। কেন? মানে বিশেষ কোনো কারণ? হ্যাঁ, আসলে আমার না খুব চিন্তা হচ্ছিল। বাবুর্চিকে আমিই বলেছিলাম এইবারে গিয়ে ভালো করে দেখে আসতে যে স্যার ঠিক আছেন কিনা। তো সে ফিরে এসে আমায় বলল যে স্যার জেগেই রয়েছেন, কিন্তু তাকে কফি দিতে গিয়ে তার মনে হয়েছে ঘরে যেন কিসের একটা বেশ মিষ্টি গন্ধ, কিন্তু সেটা যে কিসের তা সে বুঝতে পারেনি। আমাকেও সে একবার দেখে আসতে বলেছিল। বাবুর্চির কথা শুনে আমার ভীষণ খটকা লাগলো। কিসের গন্ধের কথা বলছে ও? স্যার তো স্মোকও করেন না, আর তাছাড়া অমন গন্ধ ঘরে আসবেই বা কোথা থেকে? আমি আর বেশি কিছু না ভেবে ওনার ঘরের দিকে হাঁটা লাগালাম। দরজাটা কেবল ভেজানো ছিল, আমি হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই যাব, তখনই স্যার বললেন তিনি একটু একা থাকতে চান। স্যারের কণ্ঠস্বরটা এমন গম্ভীর ছিল যে আমি আর কোনো প্রশ্ন করার সাহস করলাম না। তৎক্ষণাৎ সেখান থেকে চলে এলাম। তবে হ্যাঁ, ভেতরে না ঢুকলেও ওই গন্ধটা আমিও পেয়েছিলাম। বাবুর্চি ঠিকই বলেছিল, ওটা কোনো দুর্গন্ধ ছিল না, বেশ মিষ্টি একটা উগ্র গন্ধ। তারপর ফিরে এসে 5টা কাজে ব্যস্ত হয়ে গেলাম বলে ব্যাপারটা আর মাথায় থাকলো না। আপনি ও বাড়িতে থাকেন কোন ঘরে? মিস্টার চিদম্বরমের পাশের ঘরে। আচ্ছা, এবারে সেই রাতের ঘটনাটা বলুন। হ্যাঁ, সেদিন রাতে এই ধরুন 1টার সময় হবে, আমি স্যারের শোবার ঘরের ভিতর একবার যেন মৃদু খসখসানির আওয়াজ পেলাম। শব্দটা মৃদু হলেও কানে লাগার মতন ছিল। বিছানায় উঠে বসলাম। তারপর কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ফের শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই, কিন্তু ঘন্টা খানেক যেতে না যেতেই আবার একটা শব্দ শুনে আমি জেগে উঠি। এবারে আমার মনে হলো কারা যেন পাশের ঘরে পায়চারি করে বেড়াচ্ছে, আর তাদের কথাবার্তার খুব চাপা আওয়াজ ভেসে আসছে। আমি তখনই ঘর থেকে বের হয়ে ব্যাপারটা কি দেখব বলে দরজা টানতেই বুঝলাম আমার নিজের ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিলাম। এরকম তো হওয়ার কথা নয়, বাইরে থেকে দরজাটা লাগলো কিভাবে? স্বাভাবিকভাবেই আমি ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকেই হাঁকডাক করতে থাকি, কিন্তু অত রাত্রে সকলেই ঘুমিয়ে পড়েছিল। বাড়ির লোকজনদের আমায় বের করতে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল। আর দরজা খোলা মাত্রই আমি স্যারের ঘরে গেলাম, কিন্তু গিয়ে দেখি ঘর খালি। মিস্টার চিদম্বরম কোথাও নেই। আমি আশপাশটা খুব ভালো করে খুঁজলাম। ঘরের জিনিসপত্র সব ঠিকই ছিল, কিচ্ছু তছনছ হয়নি। সেই চিঠিটার খামটাও তখনও টেবিলের ওপরই পড়ে আছে, কিন্তু ভেতরে চিঠিটা নেই। বদলে খামের মধ্যে ছিল এক টুকরো সাদা কাগজ, আর তাতে আঁকা একটা রক্তমুখী ড্রাগনের ছবি। এর পরদিনই আমি খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। অনুসন্ধান করে দেখি মিস্টার চিদম্বরমের ঘরটার উপর দিকের একটা স্কাইলাইট থেকে একগাছা সুতো ঝুলছে, আর তার ঘরের দক্ষিণ দিকের দরজার সামনে কিছু পায়ের দাগ রয়েছে। তার মধ্যে একজোড়া পায়ের ছাপ খুবই ছোট ছোট, যেগুলো কোনোভাবেই মানুষের পায়ের ছাপ হতেই পারে না। ও হ্যাঁ, আরও একটা জিনিস পাওয়া গিয়েছিল। মিস্টার চিদম্বরমের ডায়েরিটা তার লেখার টেবিলের ড্রয়ারে। আমরা তারপরে নানা জায়গায় খানা তল্লাশ করেছিলাম, কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলাম, কিন্তু প্রমাণের অভাবে তাদের সবাইকে ছেড়ে দিতে হয়েছে। আপনার কাছে লুকোবো না কিরিটিবাবু, সিংহলের পুলিশ এর বেশি আর কিছু করতে পারেনি। আপনি তো সবটাই শুনলেন। তা আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে? 2 দিন আমাকে ভাবতে সময় দিন ইন্সপেক্টর। আজ উঠি বরং। এখনো পর্যন্ত কিরিটি কোনো কথা বলেনি। তন্ময় হয়ে কি সব যেন ভাবছে। সুব্রত থাকতে না পেরে কিছু একটা জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, ঠিক তখনই আরে কি হলো?
আচমকা এইভাবে ব্রেক কষলে কেন? আরে একটা ছেলে কোত্থেকে এসে হঠাৎ গাড়ির সামনে লাফিয়ে পড়েছিল, বেটা মরতে মরতে বেঁচে গেল। কি আশ্চর্য, যাকে নিয়ে এত কাণ্ড সেই ছেলেটা চট করে মাটি থেকে উঠে পড়েই কিরিটির কাছে এগিয়ে এলো। তারপর কোনো কিছু বোঝার আগেই সে হাত বাড়িয়ে একখানা চিঠি কোনো মতে কিরিটির হাতে গুঁজে দিয়েই রাস্তার অপর পাশ দিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে পালালো। কিরিটি দেখল ছোট একখানা মোটর গাড়ি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে। ছেলেটা তড়িঘড়ি গিয়ে গাড়ির ভিতর উঠে বসতেই সেটা যেন বাতাস কেটে দ্রুত বেগে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ড্রাইভারজি, আপনি চলুন। চিঠিখানা পড়লি না কিরিটি? ও তখনই আমি দেখে নিয়েছি। বিশেষ কিছু নয়, আমাকে খানিক শাসানো হয়েছে, এই যা। দেখবে? এই না, পড়ে দেখো। মিস্টার রায়, তুমি সুচতুর গোয়েন্দা জানি, তো তোমাকে অনুরোধ করছি এসব ব্যাপারে তুমি নিজেকে জড়িও না। আরো একটা কথা জেনে রাখো, তুমি যার বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছ সে আর কেউ নয়, স্বয়ং রক্তমুখী ড্রাগন। এরপরেও যদি তুমি চিদাম্বরমের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে যাও তবে জেনে রাখো, রক্তমুখী ড্রাগন তোমাকেও ক্ষমা করবে না। কি করবে কিরিটি? ভয় পাস না, আমাদের কিচ্ছু হবে না। দিন চারেক পরের কথা। রাত তখন 9টা কি 9:30। জীবনবাবুর বসবার ঘরে কিরিটি, সুব্রত আর রাজু গল্প করছিল। এমন সময়, তোমরা বসো, আমি দেখছি। হ্যালো, কে? ও হ্যাঁ, আছেন। ডেকে দেবো? ধরুন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, আমি একবার বেরোবো জীবন, একটু পরেই চলে আসবো। ব্যাপার কি? এত রাত্রে আবার কোথায় যাবে? মিস্টার রামিয়ার ওখানে। রাজু, সুব্রত থাক, তুই চল আমার সঙ্গে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমিও তৈরি হয়ে আসছি, ধর না ওই মিনিট 5 মধ্যেই। মিস্টার সুন্দরদাস এখানকার একজন মস্ত বড় মার্চেন্ট। তাকে তার অফিস ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওর ঘরে সেক্রেটারিয়েট টেবিলের ওপরে রক্তমুখী ড্রাগন আঁকা একটা খামও উদ্ধার হয়েছে। মিস্টার রামিয়া সেখান থেকেই আমাকে ফোন করেছিলেন। আমরা কি এখন সুন্দর দাসের ওখানে যাচ্ছি? বড় রাস্তার উপরেই প্রকাণ্ড মার্বেল রকের 3 তলা বাড়ি। রাতের অন্ধকার তখন চারিদিকে বেশ ঘন হয়ে এসেছে। রাস্তার দুপাশের ইলেকট্রিক বাতি থাকায় সব দিক বেশ আলোকিত। দরজার সামনে 2 পুলিশ কর্মী পাহারায় রত। তারা নিঃশব্দে পথ ছেড়ে দিল। সম্ভবত মিস্টার রামিয়া আগেই ওদের আসার খবর দিয়ে রেখেছিলেন। সুন্দর দাসের বাড়িতে অফিস ঘরটা দোতলায় দক্ষিণ কোণে। অফিস ঘরের পিছন দিকে নিচে ছোট একটা গলিপথ। সেই গলির অপর পাশে একটা দোতলা বাড়ি। কিরিটির সেই দিকে চোখ পড়তেই থমকে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। বাড়িটার দরজা তালা বন্ধ, জানালা দরজা সবই ভেতর থেকে বন্ধ। দুটো বাড়ির মধ্যে ব্যবধান মাত্র 1 3। ওরা সবাই এসে ঘরের ভেতর ঢুকল। মিস্টার রামিয়া ঘরের সেক্রেটারিয়েট টেবিলের উপরকার কাগজপত্রগুলো নাড়াচাড়া করে দেখছিলেন। পায়ে শব্দ পেয়েই মুখ তুলে চাইলেন। কিরিটি প্রথমেই একবার নিঃশব্দে চোখ বুলিয়ে ঘরটা দেখে নিল। অতি আধুনিক কায়দায় ঘরখানা সাজানো। মেঝেতে দামি পুরু কার্পেট পাতা,
দেওয়ালে দামি দামি সব বিদেশি চিত্রকরদের ল্যান্ডস্কেপ। সিলিং থেকে ঝোলানো সাদা ডিম্বাকৃতি শক্তিশালী বৈদ্যুতিক আলোয় সমস্ত ঘরটা ঝলমল করছে। সেক্রেটারিয়েট টেবিলের একপাশে গদি মোড়া একখানা রিভলভিং চেয়ার, তারই একপাশে সুন্দর দাসের মৃতদেহ মেঝে কার্পেটের উপর উপুর হয়ে পড়ে রয়েছে। কিরিটি নিচু হয়ে মৃতদেহটা পরীক্ষা করে দেখল। ভারী আশ্চর্য, দেহে কোথাও ক্ষত বা আঘাতের চিহ্ন মাত্র নেই। মৃতদেহের পজিশনটা আরও একবার ভালো করে দেখে কিরিটি আবার ঘরের চারিদিকে তাকায়। ঘরটা বেশ চওড়া, যাতায়াত করবার একটি মাত্র দরজা, বারান্দার দিকে দুটো জানালা, তাতে কাঁচের সার্সি আটা। রাস্তার দিকে গোটা তিনেক জানালা, তারও দুটো বন্ধ, একটা খোলা। জানালাগুলোর কোনোটাতেই গরাদ নেই, কেবল দামি নেটের পর্দা টাঙানো। গলির দিকে কোনো জানালা নেই, শুধু ওপরে দেওয়ালে দুটো স্কাইলাইট, একটায় কাঁচ আটকানো, অন্যটায় কোনো কাঁচই নেই। কিরিটি এগিয়ে এসে টেবিলটার সামনে দাঁড়ালো। আচ্ছা, ফোনে যে খামের কথা বলেছিলেন সেটা কই মিস্টার রামিয়া? ইন্সপেক্টর খামখানায় এগিয়ে দিলেন। পার্চমেন্ট পেপারে তৈরি একখানা চৌকো খাম, সাদা রঙের, অতি সাধারণ দেখতে। কিন্তু মানে কোনো কিছু তো আঁকা দেখছি না। ইন্সপেক্টর অল্প একটু হেসে খামের ভাঁজ খুলে ফেললেন, আর অমনি খামের ভেতরে দেখা গেল একটা অতি বিভৎস ড্রাগনের প্রতিচ্ছবি। তার গায়ের রং কুচকুচে কালো, মুখখানা রক্তবর্ণ। ঘরে ঢোকার পর থেকেই একটা সূক্ষ্ম অস্পষ্ট গন্ধ যেন কিরিটির নাকে এসে লাগছিল। গন্ধটা যে ঠিক কি ধরনের তা বলা শক্ত, খুব কটু নয়, অথচ সমস্ত গাটা কেমন যেন কুলিয়ে উঠছে। খামটার ভাঁজ খোলার সঙ্গে সঙ্গেই গন্ধটা যেন আরো স্পষ্ট, আরো তীব্র হয়ে নাকে এসে লাগলো। শুকে দেখ। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। আচ্ছা, আমি কি এই খামটা নিতে পারি ইন্সপেক্টর? স্বচ্ছন্দে, তবে সাবধান, ও খাম কিন্তু সাক্ষাৎ মৃত্যুর দূত। কিরিটি মৃদু হেসে খামটা পকেটের মধ্যে রেখে দিল। আচমকা ওপাশের দেওয়ালে কি একটা সুতোর মতো চোখে পড়ল কিরিটির। এগিয়ে এসে হাত দিয়েই কিরিটি বুঝল অতি সূক্ষ্ম কিন্তু বেশ শক্ত একটা রেশমি সুতো। সুতোটায় টান দিয়ে দেখল সেটা স্কাইলাইটের ফাঁক দিয়ে গলে এসেছে এবং এটার অপর প্রান্ত কোথাও আটকানো। সঙ্গে সঙ্গে কিরিটির মনে পড়ল সেই চিদম্বরমের কেসটা। চলুন ইন্সপেক্টর। সুন্দর দাসের প্রাইভেট সেক্রেটারি একজন বাঙালি অল্প বয়সী ছোকরা, নাম মহিম রায়। কিরিটি মহিমকে ডেকে জিজ্ঞাসা করল, আচ্ছা মহিমবাবু, গলির ওপারের বাড়িটা কার? ওটা একজন পাঞ্জাবি ডাক্তারের। মাসখানেক হলো উনি সপরিবারে দেশের বাড়ি ভাটিন্ডায় গেছেন, তাই এখন বাড়িটা তালাবন্ধই আছে। এখন বাইরে শুধু দারোয়ানি থাকে। তার মানে হলো গলির মধ্যে যেতে হলে বড় রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, তাই তো? আগে হ্যাঁ। চলুন না একবার গলিটা ঘুরে দেখে আসি। মহিমবাবু, সন্ধ্যের দিকে কটার সময় আপনি মিস্টার দাসের ঘরে গিয়েছিলেন? 7:30 কি 7:45 হবে। ঘরের দরজা ভেতর থেকে ভেজানো ছিল, অল্প একটু ঠেলতেই খুলে গেল। ঘরটা তখন ছিল অন্ধকার, তাই একটু অবাকই হলাম, কেননা আমি জানতাম মিস্টার দাস ঘরেই আছেন। আমায় তিনি 7:45টার সময় ঘরে গিয়ে ব্যবসা সংক্রান্ত কয়েকটা দরকারি কাগজপত্র চেয়ে নিয়ে আসতে বলেছিলেন। আজ রাতে একটা পার্টির সঙ্গে জরুরি কনসালটেশন ছিল, কাগজপত্রগুলো সেই সংক্রান্তই। আর ঘর অন্ধকার দেখে আমি প্রথমে ভেবেছিলাম মিস্টার দাস হয়তো ঘরে নেই, কিন্তু পরক্ষণেই মনে হলো মিস্টার দাস তো কখনো দরজায় চাবি না দিয়ে অফিস ঘর ছেড়ে যেতেন না। তাড়াতাড়ি ভেতরে ঢুকে সুইচ টিপে আলো জ্বেলে দেখি ঘরের ওপর মিস্টার দাস উপুর হয়ে পড়ে আছেন। শেষ কখন আর কোথায় মিস্টার দাসের সঙ্গে আপনার দেখা হয়েছিল? বিকেল
3টে 3:30-র সময়। তখন তিনি তার অফিস রুমেই ছিলেন। তাহলে বডি দেখার পর কি করেছিলেন? প্রথমটায় আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ঠেলা দিয়ে ওনাকে বার কয়েক ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তারপর চিৎকার করে চাকর বাকরদের ডাকলাম। কিছুক্ষণ পর পুলিশে খবর দেওয়া হলো। আচ্ছা, আপনি তো সারাটা দুপুর আপনার ঘরেই ছিলেন, তাই তো? হ্যাঁ, অফিস রুমের পাশেই আমার বসবার ঘর। তা কোনো রকম শব্দ শুনতে পেয়েছিলেন তখন? আর ওই 3টে থেকে 7টার মধ্যে, মানে ওই সময়টায় কেউ কি মিস্টার দাসের সঙ্গে দেখা করতে এসেছিল? আমি ঠিক 5:30টার সময় মিনিট 15-এর জন্য নিচে টিফিন খেতে গিয়েছিলাম। সেই সময় যদি কেউ এসে থাকে বলতে পারবো না। মিস্টার দাসের বেয়ারা সুখলাল বলতে পারে। কিরিটি লক্ষ্য করে দেখল গলিতে গ্যাস লাইট থাকলেও জায়গাটা বেশ অন্ধকার। তাছাড়াও মিস্টার দাসের অফিস ঘরের পিছনের এপাশে বাড়ির একটা খোলা ছাদ আছে। ছাদের প্রাচীরের উপর একসার ফুলের ও পাতাবাহারের টব। অন্ধকারে গাছের পাতাগুলো অল্প অল্প হাওয়ায় থেকে থেকে কেঁপে উঠছে। রাজুকে ছাদের দিকে নজর রাখতে বলে কিরিটি মহিমবাবুকে নিয়ে ঘুরে ও বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। রাজু অন্ধকার ছাদটার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বাবু, ও বাবু, সামনে বছর 12-13 একটি ছোকরা দাঁড়িয়ে। দেখলে প্রথম দর্শনে ভিখিরি বলেই মনে হয়। কি রে বাবু, এই চিঠিটা আপনাকে দেবার জন্য একজন বাবু দিয়ে গেলেন। আমাকে? হ্যাঁ বাবু। রাজু একটু যেন অবাক হয়েই ছেলেটার হাত থেকে চিঠিটা নিল। ছেলেটা চিঠিটা দিয়েই দ্রুত পদে ওদিককার আঁধার গলিপথে অদৃশ্য হয়ে গেল। দূরের গ্যাসবাতির অল্প আলোয় রাজু খামখানা চোখের সামনে তুলে ধরল। ঠিক সেই সময় পিছন থেকে একটা অস্পষ্ট চাপা হাসির শব্দে রাজু চমকে পিছনে ফিরে তাকালো। ভয় পেলি? না, ভয় পাইনি, কিন্তু খামটা দে। ওটা তোর জন্য নয়, আমাকেই দেয়া হয়েছে ওটা। মানে? ওই খামখানা রক্তমুখী ড্রাগনের কাছ থেকে এসেছে, আমারই উদ্দেশ্যে। আর এর সাথে আরও একটা দিক পরিষ্কার হয়ে গেল আমার কাছে। নে, শুকে দেখ। এই কিরকম গন্ধ? কাটা গুলিয়ে উঠল যে। ঠিক সেই রকমই তীক্ষ্ণ অথচ অস্পষ্ট বিষাক্ত গন্ধ। এই দুটোর গন্ধ মিলিয়ে দেখ একই রকম কিনা। তাই তো। চল, আর একবার মিস্টার দাসের মৃতদেহটা ভালো করে দেখতে হবে। মিস্টার রায়, ডাক্তার বলছেন মিস্টার দাস নাকি হার্ট ফেল করে মারা গেছেন। কিরিটি ঝুঁকে পড়ে তীব্র আলোয় আরও একবার সমস্ত দেহটার উপর চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই তার নজরে পড়ল মৃতদেহের গলার কাছে কয়েকটা ছোট ছোট রক্তের বিন্দুর মতো দাগ। দেখতে অনেকটা সূঁচ কিংবা ওই জাতীয় কোনো কিছু দিয়ে বিঁধনোর মতন ক্ষত। এছাড়া আর কোথাও তেমন কিছু চিহ্ন পাওয়া গেল না। মিস্টার রায়, আপনার কি মনে হয়? দেখুন, আমার মনে হচ্ছে মিস্টার দাস হার্ট ফেল করে মারা যাননি, তাকে খুন করা হয়েছে। আপনার এ অনুমান মিথ্যাও তো হতে পারে। দেখুন, সেই সম্ভাবনা খুবই কম। এবারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো মিস্টার দাসের বেয়ারা সুখলালকে। আচ্ছা সুখলাল, তোমার মনিবের সাথে কি কেউ দেখা করতে এসেছিল? বেলা তখন 4:45 হবে। একজন চীনা লোক বাবুর সঙ্গে দেখা করতে আসেন। তার কাছে কি একটা জরুরি চিঠি ছিল। তারপর আমি চিঠিটাকে বাবুর ঘরে পৌঁছে দিলাম। লোকটা বাবুর সঙ্গে দেখা করে চলে যাবার পর আমি তখনও সিঁড়ি দিয়ে নিচে নামছি। এমন সময় একটা চিৎকার শুনে পিছন ফিরে তাকালাম। দেখি বাবু দরজা খুলে ছুটে বাইরে আসছেন। ওর সমস্ত চোখ মুখ জুড়ে যেন একটা ভীষণ আতঙ্ক। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে বাবুকে 2 হাতে জড়িয়ে ধরলাম।
তারপর তাকে ধরে নিয়ে গিয়ে ঘরের মধ্যে সোফার উপর বসিয়ে দিলাম। বাবু তখনও হাঁপাচ্ছেন। আমাকে হাত নেড়ে ঘর থেকে চলে যেতে বললেন। ঘর থেকে বেরিয়ে আসছি, শুনলাম বাবু অস্পষ্ট স্বরে যেন বলছেন, লাল বা বাঁকা। আজকের এই সন্ধ্যার ঘটনা ছাড়া আর কোনো দিন কি অস্বাভাবিক কিছু ঘটেছিল শুক্লাল? না তো স্যার, তেমন কিছু তো ঘটেনি। তবে পরশু রাত্রে একটা ব্যাপার হয়েছিল। তখন ওই 10টা কি 11টা হবে। বাবু অফিস ঘরে কাজ করছিলেন। সেক্রেটারি বাবুও চলে গেছেন। বাবু সাধারণত একটু বেশি রাত পর্যন্ত জেগে কাজ করতেন। উনি কাজ সেরে শোবার পরই আমি শুতে যাই। তো ওই দিন রাতে বাইরের বারান্দায় বসে আছি, এমন সময় হঠাৎ দরজা খুলে বাবু বেরিয়ে এলেন। মনে হলো তিনি যেন খুব ভয় পেয়েছেন। কেমন একটা কাঁপা কাঁপা গলায় বললেন, শুক্লাল, আমার ঘরটা একটু ভালো করে খুঁজে দেখতো। মনে হচ্ছে কিছু একটা জিনিস যেন ঘরের মধ্যে লুকিয়ে আছে। কিছু জিনিস না কোনো লোক লুকিয়ে আছে বলেছিলেন? আগে কিছু জিনিসই তিনি বলেছিলেন। তারপর? আমি ঘরের মধ্যে ঢুকে সব খুঁজলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। মিস্টার রামিয়া বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন। কিরিটিকে বেরোতে দেখে জিজ্ঞাসা করলেন, রাত্রি তো অনেক হলো মিস্টার রায়, আপনাকে লিফট দিয়ে দিই? যদি আপনার অসুবিধা না হয়। না না, অসুবিধা কি, চলুন। রাজু, পিছনের কাঁচ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখতো, কোনো গাড়ি কি আমাদের পিছু নিয়েছে? রাজু দেখল একটা কালো রঙের মোটর গাড়ি মাত্র হাত 5 তফাতে নিঃশব্দে রামিয়ার গাড়ির পিছু পিছু আসছে। বটে, আমার পিছু লাগা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। চেষ্টাও করবেন না ইন্সপেক্টর, তাতে বিপদ হতে পারে। বিপদ? আগে হ্যাঁ, সাত করে বিপদ ডেকে এনে কোনো লাভ নেই। অতি সহজে যদি কার্যোদ্ধার হয় তাহলে শখ করে বিপদের মুখোমুখি হবার মানেই হচ্ছে একটা গোয়ার তুমি। ঠিক বুঝলাম না আপনার কথাটা। গাড়িটার গতিটা একটু কমিয়ে দিন, তারপর ওই গাড়িখানার মাথার ওপর দিয়ে দুটো গুলি ছুড়ুন, তারপর দেখুন কি হয়। কিরিটির কথার কোনো প্রতিবাদ না করে ইন্সপেক্টর রামিয়া তাই করলেন। সঙ্গে সঙ্গে পেছনের গাড়িটা সজোরে ব্রেক কষে থেমে গেল। তারপর একটা যান্ত্রিক ঘরে আওয়াজ তুলে ধীরে ধীরে পিছনে হটতে লাগলো। আর দেখতে দেখতেই গাড়ির মুখ ঘুরিয়ে যেদিক থেকে এসেছিল সেই দিকেই তীর বেগে ছুটে পালালো। দেখলেন তো মিস্টার রামিয়া, ওটা যে শত্রুর গাড়ি ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওর উদ্দেশ্য ছিল কেবল অনুসরণ করা। যখন ধরাই পড়ে গেল তখন আর বৃথা বিপদের ঝুঁকি নেবে কেন, তাই পালিয়ে গেল। আচ্ছা মিস্টার রামিয়া, চিদম্বরমের ব্যাপারটা আপনার মনে আছে তো? আছে বই কি, কিন্তু কেন মিস্টার রায়? চিদম্বরমের সেই ঘটনা আর সুন্দর দাসের ব্যাপারটা, এই দুটো ঘটনার মধ্যে কোনো বৈশিষ্ট্য বা কোনো সামঞ্জস্য আপনি লক্ষ্য করেছেন কি? কিরকম বলুন তো? দুটো ঘটনাতেই ঘরের স্কাইলাইট থেকে একটা সুতো ঝুলছিল। ঠিকই বলেছেন। দেখুন, এই সুতোর ব্যাপারটা থেকে একটা বিষয় পরিষ্কার যে এই দুই ঘটনার নায়ক সম্ভবত একই ব্যক্তি, এবং সে যেই হোক না কেন এই কাজে তাকে সাহায্য করেছে অতি ক্ষুদ্র কোনো জিনিস। সে জিনিসটা নির্জীব বা কোনো জড় পদার্থও হতে পারে, অথবা সজীব কোনো ক্ষুদ্র প্রাণী, যেমন ধরুন কোনো পোকামাকড়। ঠিক বুঝলাম না, ক্ষুদ্র প্রাণী বা পোকামাকড় মানে কি বলতে চাইছেন আপনি? না, আরেকটু খোলসা করে বলুন মিস্টার রায়। বেশ, তাহলে আরও একটু খুলে বলছি। দেখুন, আমার বিশ্বাস যে অপরাধী ওপর থেকে ঘরের ভিতর সুতো ঝুলিয়ে কোনো সজীব বা নির্জীব জিনিসকে সেই সুতোয় বেঁধে ঘরের ভিতর নামিয়ে দিয়েছিল।
যার ফলে চিদাম্বরম অজ্ঞান হয়ে যান। তারপর সেই অচৈতন্য চিদাম্বরমকে কেউ বা কোনো একদল লোক কিডন্যাপ করে নিয়ে গেছে। আর সুন্দর দাসের বেলায় হয়তো সেই সুতোয় বাঁধা জিনিসটা ঘরে পৌঁছতেই সেটাই সুন্দর দাসের মৃত্যুর কারণ হয়ে গিয়েছিল। মিস্টার রামিয়া, আপনি হয়তো এটাও জানেন যে ক্লোরোফর্ম জাতীয় জিনিসে লোক অজ্ঞান হয়ে যায়, আর অতি সূক্ষ্ম সাপের কামড়েও কিন্তু লোক মারা যেতে পারে। তা অবশ্য পারে, আমি অনেক সময় শুনেওছি সেরকম কিছু। কিন্তু মিস্টার রায়, আমায় শুধু এইটুকু বলুন, এই অপরাধীর সম্পর্কে আপনার ধারণা কি? দেখুন, এই মুহূর্তে তার সঠিক জবাব দেওয়াটা একটু শক্ত, তবু যতটা মনে হচ্ছে আমি বলছি। সে আর যাই হোক সাধারণ কোনো চোর ছ্যাঁচড় হবে না, কারণ সে এমন একজন যার রাসায়নিক চিকিৎসা বা টক্সিকোলজি নিয়ে প্রচুর জ্ঞান আছে। আর শুধু তাই নয়, লোকটার হয়তো প্রাণীবিজ্ঞান সম্পর্কেও যথেষ্ট বিদ্যা আছে। আচ্ছা, এমন মনে করার কারণ? কারণ তো অনেকগুলোই আছে। এই যেমন ধরুন, পুলিশ রেকর্ডে আপনি নিজেই লিখে রেখেছেন চিদম্বরমের দরজার বাইরে কিছু পায়ের দাগ দেখতে পাওয়া গেছে, কিন্তু সেই পায়ের দাগগুলোর মাঝে একজোড়া পায়ের দাগ ছিল খুবই ছোট। হ্যাঁ, একজোড়া পায়ের দাগ ছিল খুবই ছোট, যা মানুষের পায়ের দাগ বলে মনে হয় না। কি, তাই তো? হ্যাঁ। তাহলে কি আপনার মনে হচ্ছে না যে তাদের দলে মানুষ ছাড়াও অন্য কোনো প্রাণী থাকলেও থাকতে পারে, এবং ঘরের ছাদ থেকে সুতো বেঁধে সেটাকেই নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, আর সেটাই হয়তো এই মৃত্যুর কারণ? বিশেষত সুন্দর দাসের গলার কাছে ছোট ছোট কয়েকটা রক্তবিন্দুর মতো দাগও দেখা গেছে। তাই এটা বললে হয়তো ভুল হবে না যে ওই দাগগুলো কোনো প্রাণীর দংশনের দাগ। ব্যাপার কি হে? এই তোমার একটু ঘুরে আসা? তুমি এখনো আমাদের অপেক্ষায় বসে আছো জীবন? এটা কিন্তু ভারী অন্যায়। কত রাত হয়ে গেছে বলো তো? কি যে বলো, অতিথি অভুক্ত এখনো ফিরলো না, আর আমি খেয়ে শুয়ে পড়বো? বাহ! তাছাড়া সুব্রতও চাইছিল সবাই ফিরলে একসঙ্গে খেতে বসবো। আচ্ছা, বেশ বেশ, চলো, আর দেরি করে লাভ নেই। গোটা একখানা দিন পেরিয়ে গেল। এখন বাজে প্রায় রাত 8:30। জীবনবাবুর বাড়িটা রাস্তার একেবারে শেষ প্রান্তে। বাড়ির পিছন দিকে একটা ছোটখাটো সিনেমনের বাগান। বাগানের দিককার একটা ঘরে কিরিটি ও তার বন্ধুদের থাকতে দেওয়া হয়েছে। চারদিককার দেয়ালে 4টে স্কাইলাইট। একজন মানুষ চাইলে অনায়াসেই গোলে যাতায়াত করতে পারে। সুন্দর দাসের ঘরে কিরিটি যে বিষাক্ত গন্ধি খামখানা পেয়েছিল, পকেট থেকে সেইখানা বের করে সে টেবিলের উপর রাখল। তারপর সুইচ টিপে আলোটা নিভিয়ে দিয়ে বলল, আজ রাত্রে এটা এই টেবিলেই রইল, দেখা যাক কিছু ঘটে কিনা। আজ আবার রক্তমুখী ড্রাগন আমাকে শাসিয়ে গিয়েছে। আজই দুপুরবেলায় একটা লোক মারফত একটা চিঠি পাঠিয়ে জানিয়েছে যে সেদিন পিস্তলের গুলিতে যদিও আমরা অনুসরণকারীকে নিরস্ত করেছি, তবুও সে আমাদের নাম, দাম, ঠিকানা সব কিছু জানতে পেরেছে। আর সে আরও বলে পাঠিয়েছে যে প্রায় আমারই চোখের উপর, মানে আমার উপস্থিতির সময়ই সে সুন্দর দাসের দফা শেষ করেছে, অথচ আমরা তার কিছুই কুলকিনারা করতে পারিনি, আর নাকি পারবও না। কাজেই সে উপদেশ দিয়েছে আমরা যেন বাড়ি ফিরে যাই, নইলে অতি শীঘ্রই সে নাকি আমাদেরকেও শেষ করবে। তাই নাকি? তাহলে এবার? সুব্রত, আমার আশঙ্কা হচ্ছে যে রক্তমুখী ড্রাগন আজই আমাদের উপরে একটা অ্যাটেম্প্ট নেবে। এই ধরনের খুনিদের স্বভাব এটাই যে তারা যাকে শাসানি দেয় তাকে সময় দেয় খুবই কম, কখনো বা একেবারেই দেয় না। শত্রুকে তৈরি হবার সুযোগ দেবার পক্ষপাতী তারা একেবারেই নয়। আজ শাসানি দিয়েছে, হয়তো আজই তা কাজে পরিণত করার চেষ্টা করবে। সেজন্য আমিও আজ তৈরি হয়েই আছি। কিরকম? কোনো পাহারা রাখলি না, কিছু করলি না,
আলোটা পর্যন্ত নিভিয়ে দিলি, অথচ আশঙ্কা করছিস আজই শত্রুপক্ষ কিছু একটা করে ফেলতে পারে। তুই আত্মরক্ষার চেষ্টাই তো করলি না। আছে আছে, এই নে আত্মরক্ষার জিনিস। কথাটা বলে কিরিটি পকেট থেকে একটা শিশি বের করলো। সেই শিশির আরক প্রত্যেকের হাতের পাতায় ঢেলে দিল। আরকের তীব্র ঝাঁঝালো গন্ধে বোঝা গেল সেটা অ্যামোনিয়া সলিউশন। এবারে সবাই বেশ করে হাতে ঘষে নাও দেখি। সকলে কিরিটির কথা মতোই কাজ করল। আত্মরক্ষার চমৎকার জিনিস বার করেছিস তো কিরিটি। রক্তমুখী ড্রাগনের দেওয়া বিষাক্ত গন্ধি খামের ষড়যন্ত্র এড়াতে হলে এই হচ্ছে একমাত্র ওষুধ। জানিস তো, অনেকদিন আগে এক পর্যটকের বইতে পড়েছিলাম, তিনি নাকি বর্মার জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় এক ধরনের অদ্ভুত বুনো ফুল দেখেছিলেন। সেগুলো দেখতে অনেকটা সবুজ রঙের। সেই ফুলের গন্ধ ভারী অদ্ভুত, যেমন তীব্র তেমনি বিশ্রী। সমস্ত শরীরের মধ্যে কেমন যেন একটা ঝিম ভাব আনে। আর শুধু তাই নয়, ওই ফুলের গন্ধের এমন একটা আশ্চর্য শক্তি আছে যে কোনো বস্তুতে যদি একবার গন্ধটা লাগে তার গায়ে যেন একেবারে জড়িয়ে যায়। গন্ধটার একটা আকর্ষণী শক্তিও আছে। এই বিষাক্ত গন্ধে আকৃষ্ট হয়ে এসে মৃত্যুদূত প্রথমে ছুটে যায় সেই বিষাক্ত গন্ধি জিনিসটার দিকে। সম্ভবত বিষাক্ত গন্ধের উত্তেজনায় তার রক্ত লালসা জেগে ওঠে। তারপর নিকটবর্তী যে কোনো লোকের রক্ত পান করবার জন্য সে অতি নিঃশব্দে তার গলদেশে বিষ দাঁত ফুটিয়ে দেয়। অথচ হতভাগ্য প্রাণীটা বুঝতেই পারে না ওটা সাক্ষাৎ মরণের বিষাক্ত চুম্বন ছিল। শুকলাল বলছিল, দিন তিনেক আগে নাকি এক রাত্রে মিস্টার দাস হঠাৎ ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। আমার মনে হয় তিনি সেদিন ভয় পেয়েছিলেন ঘরের মধ্যে আচমকা ওই বিষাক্ত গন্ধলোভী কুৎসিত দর্শন মৃত্যুদূতকে চোখের সামনে দেখে। মৃত্যুদূত? চুপ, একদম চুপ। বাইরে একটা মৃদু খসখস শব্দ, একটা অযাচিত আশঙ্কা, একটা অস্বাভাবিক অশরীরী বিভীষিকা যেন অক্টোপাসের মতো তার হাতগুলো বাড়িয়ে ধরে অন্ধকারে এগিয়ে আসছে নিঃশব্দে। যে টেবিলটার উপরে কিরিটি সেই বিষাক্ত গন্ধি খামটা রেখেছিল, সেই টেবিলটা তুলে নিয়ে সে নিঃশব্দ পায়ে উঠে বাগানের দিকে যে দেওয়ালটা, তারই একটু তফাতে রেখে ফিরে এলো। সবাই নিঃসারে চুপচাপ বসে। অন্ধকারে প্রত্যেকের নিঃশ্বাসের শব্দ যেন নিঃশব্দে চাপ বেঁধে উঠেছে। আকাশে চাঁদ উঠেছে, তারই আলো এসে স্কাইলাইটের ফাঁক ও খোলা জানালা দিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। হয়তো শব্দটা অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। বাগানের দিককার দেওয়ালে লতিয়ে ওঠা আইভি লতার পাতায় পাতায় একটুখানি মৃদু শব্দ শোনা গেল। তারপরই অস্পষ্ট একটা আবছা কালো ছায়া স্কাইলাইটের উপরে জেগে উঠল। দেখা গেল ফ্যাকাশে রঙের বিশ্রী কুৎসিত চ্যাপ্টা একটা মুখ ধীরে ধীরে স্কাইলাইটের ফাঁকে এসে উঁকি দিচ্ছে। কিরিটির এক পাশে রাজু, অন্য পাশে সুব্রত। কিরিটি দু হাতে দুজনকে ইশারায় চুপ থাকতে বলল। সরু সরু প্যাঁকাটের মতো আঙুল নিয়ে একটা ছোট হাত ধীরে ধীরে স্কাইলাইটের শিকটা চেপে ধরল। তার পাশে আরও একটা হাত। এক সময় ডান হাতটা সরে গেল, আর অল্পক্ষণ পরেই সেই হাতটা আবারও দেখা গেল। সেই হাতে এবারে একটা ছোট চৌকো বাক্স। আস্তে আস্তে হাতের উপর ভর দিয়ে সেই নিশাচর মূর্তি বাঁদরের মতো অদ্ভুত কায়দায় পাক খেয়ে ফাঁক দিয়ে মাথা ও দেহের অর্ধেকটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। ঘরের মধ্যে যেটুকু চাঁদের আলো এসেছে তা কম হলেও যথেষ্ট। সেই আলোয় দেখা গেল বাক্সটা থেকে বের হয়ে আসছে একটা অদ্ভুত কুৎসিত দর্শন, ইঞ্চি 6 লম্বা টকটকে লাল রঙের পোকা। সে তার বাঁকানো রোমশ বড় বড় তারের মতো সরু সরু ঠ্যাং দিয়ে হাঁটতে হাঁটতে টেবিলটার পায়ের গা বেয়ে সেই বিষাক্ত গন্ধি খামটার দিকে এগিয়ে চলেছে। ঠিক এই সময় ঘটে গেল আর একটা চমকপ্রদ ঘটনা।
কিরিটি ক্ষিপ্র হস্তে গায়ের জামাটা খুলে টেবিলের উপর ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে একটা লাফ দেওয়ার অস্পষ্ট শব্দ পাওয়া গেল। কিরিটি এক ছুটে রাস্তার ধারের জানালার দিকে গিয়ে দাঁড়াতেই চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল একটা কালো রঙের গাড়ি তীর বেগে ছুটে ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। পাখি পালিয়েছে। চল এবারে মৃত্যুদূতকে ভালো করে একবার দেখা যাক। টেবিলে পড়ে থাকা জামাটার উপর একটা লাঠি দিয়ে গোটা কয়েক ঘা দিয়ে জামাটা তুলতেই ঘরের উজ্জ্বল আলোয় দেখা গেল লাল রঙের একটা পোকা। পোকাটা দেখতে একটা বড় পিঁপড়ের মতো। তার মস্ত মস্ত দুটো সুঁড়, সুঁড়ের গায়ে ছোট ছোট সব লোম, মাথার অনুপাতে দেহটা বেশ বড়, তার সাথে অসংখ্য রোঁয়া ওঠা সরু সরু পা। এই তাহলে মৃত্যুদূত। যতদূর মনে হচ্ছে এই পোকাটা স্কোলোপেন্ড্রা গ্রুপের। এখন বুঝতে পারছি মিস্টার দাসের চাকর শুকলাল যে বলেছিল তার মনিব নাকি সেদিন কিছু একটা দেখে ভয় পেয়ে লাল বাঁকা বলেছিলেন, সেটা আসলে ছিল লাল পোকা। আমি নিশ্চিত সেটা এই পোকাটাই ছিল। তার ঘরে যে সিল্কের সুতোটা পাওয়া গিয়েছিল সেটা দিয়ে এই রকম একটা পোকাকেই নামিয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল ওকে হত্যা করা, কিন্তু প্রথমবারের চেষ্টা নিষ্ফল হওয়াতে দ্বিতীয় চেষ্টা করতে হয়েছিল। মিস্টার দাসের অফিস ঘর থেকে মাত্র হাত তিনেক ব্যবধানে গলির অন্যদিকে ছিল সেই পাঞ্জাবি ডাক্তারের বাড়ি। ডাক্তারের বাড়ির দোতলার ছাদে উঠে নিরিবিলিতে স্কাইলাইটের ফাঁক দিয়ে এই মৃত্যুঘাতী পোকাকে সুতোর সাহায্যে পাঠানো এমন কোনো দুরূহ ব্যাপার নয়। কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন, মিস্টার দাসকে খুন করার কারণটা কি? রক্তমুখী ড্রাগন তো ওকে হত্যা না করেও অনায়াসেই কাজ হাসিল করতে পারত, যেমন করে মিস্টার চিদম্বরমকে লুকিয়ে ফেলে কাজ হাসিল করে নিয়েছে। চিদম্বরমকে যে লুকিয়ে রেখেছে কি করে বুঝলি কিরিটি? মিস্টার রামিয়ার কাছ থেকে আজ সকালেই খবর পেয়েছি চিদম্বরমের সেক্রেটারির কাছে রক্তমুখী ড্রাগনের একটা পরোয়ানা এসেছে। একটা নির্দিষ্ট তারিখের মধ্যে 1 লাখ টাকা না দিতে পারলে চিদম্বরমকে তারা পৃথিবী থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলবে। কিন্তু কথাটা হচ্ছে, টাকাটা যদি পায় তবে চিদম্বরমকে তারা ফিরিয়ে দেবে অক্ষত দেহে। যে কুৎসিত মুখটা স্কাইলাইটের ফাঁক দিয়ে দেখা গিয়েছিল সেটা দেখে যেন মনে হয় একটা বাঁদরের মুখ। আমারও তাই মনে হচ্ছে। মুখটা আমিও খুব ভালো করে দেখেছি, বুঝলি? সেটা বাঁদর জাতীয় কোনো প্রাণীরই মুখ বলেই মনে হয়েছিল। ও হ্যাঁ, আরেকটা কথা সুব্রত, এই দলের নেতা মানে এই রক্তমুখী ড্রাগন, আমার মনে হচ্ছে তিনি হয়তো জাতে একজন চীনা লোক। কিভাবে বুঝলি? আসলে তোদের কাল বলা হয়নি, যে বাক্সটার মধ্যে ওই পোকাটা ছিল তার মধ্যে অনেকগুলো টুকরো টুকরো কাগজও ছিল, হয়তো পোকাটার ভালোভাবে থাকার সুবিধার জন্য। আর সেই সমস্ত কাগজ ছিল চীনা ভাষার, কিছু ছাপা লেখা, ওই ধর না খবরের কাগজ বা ম্যাগাজিনের মতন, আর বেশিরভাগই সাদা কাগজে হাতে লেখার ছেঁড়া টুকরোতে বোঝায়। তার মধ্যে থেকে আমি একটা হলুদ রঙের ভাঁজ করা ছোট্ট চিরকুট পাই। ওটা বাক্সতে ইচ্ছে করে রাখা নাকি ভুলভাবে ওখানে চলে গিয়েছে সেটা বলতে পারবো না, তবে সেটা খুলে দেখে আমার কেন জানি না সন্দেহ হলো। তাই কথাগুলো কি সেটা জানার জন্য চীনা ভাষা পড়তে পারে এমন একজন লোককে আনার কথা ইন্সপেক্টর রামিয়াকে আমি অলরেডি বলে দিয়েছি। ওই রক্তমুখী ড্রাগন যেই হোক না কেন, যতই তার কথা ভাবছি বিস্ময়ে যেন আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে। লোকটা যে কতটা দুর্ধর্ষ হতে পারে তোরা ভাব একবার। একজন মানুষ, সে কিনা একই সাথে রসায়ন শাস্ত্রে পণ্ডিত, ইংরেজিতে পণ্ডিত, আবার বাঁদরের মতন ইতর প্রাণীকে বশ করে কাজ করিয়ে নিতে পারে,
বিশালাকায় পিঁপড়ের মতো জীবকে বিষাক্ত গন্ধে মাতোয়ারা করে মানুষের রক্তপানে লোলুপ করতে পারে। হয়তোবা কোনো ক্ষুদ্র জীবকে ঘরের মধ্যে পাঠিয়ে তাকে বিষাক্ত গন্ধে উন্মত্তও করে ফেলে এবং তারই কামড়ে একজন ঘুমন্ত মানুষকে নিমেষে অচৈতন্য করে দিতে পারে। একটাই লোকের যখন এত দিকে কূটবুদ্ধি থাকে, তখন তার থেকে হওয়া বিপদের সম্ভাবনা 10 গুণ বেড়ে যায়। আসুন ইন্সপেক্টর রামিয়া, আপনারই অপেক্ষায় ছিলাম। মিস্টার রায়, আপনি যে লোকটাকে সঙ্গে করে আনার কথা বলেছিলেন তিনি এক্ষুনি চলে আসবেন, কিন্তু তিনি চীনা নন, জাপানি। তবে চীনা ভাষাতেও যথেষ্ট দখল আছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সঙ্গে তার বেশ হৃদ্যতা রয়েছে। উনিই খোঁজ দিলেন। ওই দেখুন, বলতে বলতেই চলে এসেছে। মিস্টার রামিয়া, মিস্টার রামিয়া এখানে আছেন? হ্যাঁ, আমি। ভেতরে আসুন। জাপানি ভদ্রলোকটি এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিরিটি বাক্সটা তুলে ধরল তাঁর কাছে। বিশেষ করে ভাঁজ করা হলুদ কাগজটা ভদ্রলোককে দেখতে দিল। তিনি সবগুলো পরীক্ষা করে বললেন, এই হলুদ চিরকুটের মধ্যে কয়েকটা নাম আছে। প্রথম দুটি কাটা আর একেবারে নিচে লেখা ডক্টর ওয়াং। যত সম্ভব এটা সিগনেচার। আর এই বাকিগুলো হচ্ছে চীনের দৈনিক কিছু নিউজ পেপার আর সাপ্তাহিক ম্যাগাজিনের পাতার ছেঁড়া অংশ। সঙ্গে পেনের কালিতে লেখা নোটপ্যাডে কিছু টুকরো টুকরো অংশ আছে। যতদূর বোঝা যাচ্ছে ওগুলোতে কোনো কেমিস্ট্রির ফর্মুলা লেখা, রাফ কাগজের মতন আর কি। লেখা হয়েছে, আবার কাটা হয়েছে, আবার লেখা হয়েছে। এর থেকে বেশি কিছু বোঝা সম্ভব নয়। আচ্ছা, ওই কাটা নামগুলো কি কি? প্রথমটি চিদাম্বরম ও দ্বিতীয়টি সুন্দর দাস। আর তৃতীয়টা? মিস্টার ডিবরাজ। কি নাম বললেন? মিস্টার ডিবরাজ? আপনি চেনেন নাকি ইন্সপেক্টর রামিয়া? দাঁড়ান, বলছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি লেখাগুলো উদ্ধার করে অনেক উপকার করলেন। এখন আসতে পারেন, পরে আবার প্রয়োজন হলে ডেকে পাঠাবো। জাপানি ভদ্রলোকটি বিনীত হেসে সকলের সঙ্গে হাত মিলিয়ে চলে গেলেন। রক্তমুখী ড্রাগনের কাগজে 1 নাম্বার মিস্টার চিদাম্বরম, 2 নাম্বার হলো মিস্টার সুন্দর দাস। তাদের কেউই আর এখন আমাদের মাঝে নেই। একজন নিরুদ্দেশ আর অন্যজন খুন। আর 3 নম্বর নাম হচ্ছে মিস্টার ডিবরাজ। আপনি একে কিভাবে চেনেন ইন্সপেক্টর? মানে তিনি এখনো বেঁচে আছেন তো? আজ সকালেই তার সঙ্গে আমার দেখা হয়েছে। সেজন্যই তো নামটা ওই ভদ্রলোকের মুখে শুনে আরোই চমকে গিয়েছিলাম। তাহলে তো মনে হচ্ছে রক্তমুখী ড্রাগনের 3 নম্বর শিকার হলেন এই মিস্টার ডিবরাজ। ইন্সপেক্টর রামিয়া, এই লোকটাকে বাঁচাবার চেষ্টা আমাদের করতেই হবে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা। বুঝতে পারছেন না? দেখছেন না, এই কাগজটা হচ্ছে একটা নামের লিস্ট। যেসব হতভাগ্য রক্তমুখী ড্রাগনের শিকার হবে, এই কাগজখানায় তাদেরই নাম লেখা হয়েছে। নামের ক্রমিক নম্বর অনুসারে এদের সকলেই ওই রক্তমুখী ড্রাগনের দ্বারা অপহৃত বা নিহত হবে। এদের প্রথম 2 জন তো চলেই গেছেন। এখন যদি সম্ভব হয় এই 3 নম্বর ব্যক্তিটিকে রক্ষা করে আর কারোর জীবন যাতে বিপন্ন না হয়, সেই চেষ্টা আমাদের করতেই হবে। ঠিকই বলেছেন। দেখুন, আমার মনে হচ্ছে ওই রক্তমুখী ড্রাগন হলো স্বয়ং চীনের ডক্টর ওয়াং। ডক্টর ওয়াং? কিভাবে জানলেন? এই দেখুন না, প্রায় প্রত্যেকটা কাগজেই ডক্টর ওয়াংয়ের স্বাক্ষর। এই কাজটা সম্ভবত অসতর্কভাবেই হয়েছে। এই দেখুন, এই হলুদ চিরকুটের তলাতেও লেখা রয়েছে ডক্টর ওয়াং। কলম্বোতে ডক্টর ওয়াং নামে বিখ্যাত কোনো লোক আছে কি মিস্টার রামিয়া? খোঁজ নেবেন তো একবার। আর এই শহরে ডক্টর ওয়াং বলে কেউ আছে কি না সেটাও একবার দেখবেন। আমি ফিরে গিয়ে খবর নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, চীনের গভর্নমেন্টের কাছে জরুরি তার করে জানতে হবে তাদের এই ডক্টর ওয়াংয়ের বর্তমান মুভমেন্ট সম্পর্কে কিছু জানা আছে কিনা। তার চেহারা, শিক্ষা দীক্ষা, কাজকর্ম, এই সব কিছু সম্বন্ধে চীনের গভর্নমেন্ট যদি কোনো সংবাদ দিতে পারে,
তাহলে আমাদের এই কেস সমাধান করতে খুব উপকার হবে ইন্সপেক্টর। তাহলে চলুন একবার আমাদের বড় কর্তার কাছে যাই, তাকে আপনি নিজেই সব কথা ভালো করে বুঝিয়ে বলবেন। তারপর মিস্টার ডিবরাজকে পাহারা দেবার বন্দোবস্ত করে আপনাকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব। উত্তম প্রস্তাব, চলুন তাহলে। পুলিশের চিফের সঙ্গে কথাবার্তা বলে ওরা গেল ডিবরাজের বাড়ি, কিন্তু তিনি বাড়িতে নেই। বিকেলের দিকে বেরিয়ে গিয়েছেন। বাড়ির চাকরেরা জানালো মিস্টার ডিবরাজ ফিরবেন প্রায় 15-20 দিন পর। এদিকে চীনা গভর্নমেন্টের কাছ থেকে তারের জবাব এসে গেল দিন 15 মধ্যেই। তারা জানিয়েছে যে চীনে একসময় দুটো দল ছিল, এক দলের নাম কুওমিংতান, আরেক দলের নাম কমিউনিস্ট। আরেকটি ছোট দলের নেতা হচ্ছে ডক্টর ওয়াং। কমিউনিস্ট, কুওমিংতান দল এবং ডক্টর ওয়াং এর দল পরে একত্রে সংঘবদ্ধ হয়, কিন্তু ডক্টর ওয়াং এর চরিত্রগত বৈশিষ্ট্যের জন্য সে তখন আর তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারল না। সে নিজেই একটা পৃথক দল গড়ে তুলল। কিন্তু এই দল গড়ার পর থেকেই তার যে মূল উদ্দেশ্য ছিল দেশের সেবা করা, তা থেকে ডক্টর ওয়াং ভ্রষ্ট হয়ে গেল। সে একের পর এক ঘটাতে থাকলো নারকীয় হত্যাকাণ্ড, মারতে লাগলো বিরোধী দলের নেতাদের। আশ্চর্যের বিষয়, উদ্ধার হওয়া মৃতদেহের কোথাও কোনো বিশেষ ক্ষতের চিহ্ন পাওয়া যেত না। কেবল তাদের গলার চারপাশে কয়েকটা রক্তবিন্দুর মতো দাগ দেখা গিয়েছিল, আর নিহত লোকেদের পকেটে পাওয়া যেত একখানি করে খাম। তাতে বিষাক্ত গন্ধি ভয়ঙ্কর ড্রাগনের ছবি আঁকা থাকত। তাই চীন গভর্নমেন্ট তখন ডক্টর ওয়াং এর দলটাকেই নাম দিল ড্রাগন কোম্পানি। চীনা গভর্নমেন্ট আরও জানিয়েছে যে ডক্টর ওয়াং এর তৎকালীন একমাত্র উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ করা, এবং বিরোধী দলের নেতারা ছাড়াও দেশের ধনী সম্প্রদায়ের কিছু লোকও তাঁর হাতে মারা পড়েছেন। ডক্টর ওয়াং তাদের সকলের কাছ থেকেই ভয় দেখিয়ে বেশ মোটা টাকা রোজগারের চেষ্টা করেছে। বলাই বাহুল্য, অনেক ক্ষেত্রে সে কৃতকার্য হয়। ডক্টর ওয়াং উচ্চশিক্ষিত, রসায়ন শাস্ত্র ও প্রাণীবিদ্যায় সুপণ্ডিত। চীনা গভর্নমেন্টের বিশ্বাস লোকটা ইচ্ছে করলে হয়তো কাদামাটি দিয়েও কামানগোলা তৈরি করতে পারে, অথবা কেঁচো বা কৃমিকে দিয়েও অনেক কাজই করিয়ে নিতে পারে। তাকে গ্রেপ্তার করবার জন্য চীনা গভর্নমেন্ট এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংবাদ পেয়েছে ডক্টর ওয়াং নাকি এখন দক্ষিণে আরব দেশে অথবা ভারতবর্ষে পাড়ি জমিয়েছে। চীনা গভর্নমেন্ট সবশেষে তার চেহারা ও শিক্ষা দীক্ষার বর্ণনা দিয়ে জানিয়েছে ডক্টর ওয়াং অতি ভয়ঙ্কর লোক। সবই তো বুঝলুম, কিন্তু এখন আপনি কি করতে চান মিস্টার রায়? চলুন ইন্সপেক্টর, একবার মিস্টার ডিবরাজের বাড়ি যাব। এতদিনে হয়তো তিনি চলে এসেছেন। মিস্টার রায়, আপনার কথা মতো সেই দিন থেকেই মিস্টার ডিবরাজের বাড়ির আশেপাশে পাহারা বসিয়েছি, কিন্তু তিনি জানেন না যে সাদা পোশাকে কয়েকটা লোক দিনরাত তার বাড়ির দিকে লক্ষ্য রাখছে। ইন্সপেক্টর রামিয়ার কাছেই কিরিটি শুনেছে এই ডিবরাজ লোকটা একটু অদ্ভুত প্রকৃতির। শহর থেকে একটু দূরে নির্জন সমুদ্রের ধারে একটা নির্জন বাগান বাড়ি তৈরি করে সেইখানেই থাকেন। দূরে সমুদ্র তীরে কতকগুলো পাম বা সুপারি জাতীয় লম্বা গাছের সারি দেখা যায় বাড়ি থেকে। সমুদ্রের কোল ঘেঁষে জুয়েলার ডিবরাজের বাগান বাড়িটা এক প্রকার বাংলো ধরনের। বাড়ির চারপাশে নানা জাতীয় ফল ও ফুলের গাছ। বাড়ির সীমানার চারপাশে প্রাচীর নয়, দুর্ভেদ্য কাঁটা তারের জালের বেড়া প্রায় মানুষ সমান। সেই তারের গায়ে ঘন হয়ে লতিয়ে উঠেছে ফুলে ভরা আইভিলতা। গেট পার হয়ে একটু এগোতেই চোখে পড়ল পশ্চিমমুখী বাংলোর পিছন দিকে সমুদ্রের অনেকটা অংশ। তার সামনেই সার সার দিয়ে নারকেল গাছ। বাংলোতে প্রবেশের মুখেই একটি মাত্র লোহার গেট। গেটে পাঠান দারোয়ান বন্দুকধারী। দারোয়ান জানালো, সালাম সাহেব,
बाबूजी आ गए, अंदर है अभी। বাংলোর সামনে অনেকটা জায়গা নিয়ে নানা ধরনের ছোট বড় মাঝারি ফুলের ও ফলের গাছ, তার অদূরেই আউট হাউস। এক মনে চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ইন্সপেক্টর রামিয়া আর কিরিটি বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কুকুরের ডাক শোনা যেতেই দুজনে চমকে সামনে তাকালো। দেখল একটা বিরাট ধূসর রঙের অ্যালসেশিয়ান ওদের দিকে এগিয়ে আসছে। দাঁড়িয়ে পড়ল দুজনে। কুকুরটা তখনও ক্রমাগত চিৎকার করেই চলেছে। হয়তো আরেকটু হলেই ওদের আক্রমণ করত, কিন্তু তার আগেই বাগানের এক কোণ থেকে একটি 22-23 বছরের তরুণী হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। সিজার, সিজার, স্টপ, স্টপ। তরুণীটি আরও একটু এগিয়ে আসলো ওদের দিকে। রোগা পাতলা চেহারা, গায়ের ফর্সা রঙে সামান্য লালচে আভা, চোখ মুখ যেন শিল্পীর তুলিতে আঁকা। মেয়েটির পরনে সবুজ রঙের সালোয়ার, বেনির আকারে মাথার চুল বুকের উপরে দুলছে, পায়ে চপ্পল। आप लोग? মিস্টার ডিবরাজ আছেন? जी हाँ, डैडी पार्लर में है। কিরিটি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটির দিকে। আমি ইন্সপেক্টর রামিয়া, মিস্টার ডিবরাজের সঙ্গে দেখা করব। ठीक है, आइए। চলিয়ে রায় সাহেব। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আবারও মুহূর্তের জন্য চোখাচোখি হলো দুজনের। পরক্ষণে দুজনেই দৃষ্টি নামিয়ে নিল। গাড়ি বারান্দা পার হয়ে সিঁড়ির ধাপ পেরিয়ে পর্দা তুলে পার্লারের মধ্যে ওদের দুজনকে নিয়ে ঢুকলো মেয়েটি। ঘরের মধ্যে তখন মিস্টার ডিবরাজ একজন প্রৌঢ় ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। ড্যাডি। ইয়েস মাই চাইল্ড। তোমার সঙ্গে ইন্সপেক্টর রামিয়া দেখা করতে এসেছেন। अरे आशुन आशुन इंस्पेक्टर साहब, बाकी बात कल करते हैं श्रीवास्तव जी। आज मुझे जरा माफी दीजिए। কৃষ্ণা। জি ড্যাডি। ভেতরে গিয়ে কিছু চা জলখাবার পাঠিয়ে দাও বেটা। ঠিক এই মুহূর্তে কিরিটির সঙ্গে আবার চোখাচোখি হলো তার। তারপরেই সে সন্ত্রস্ত হরিণীর মতন দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বসুন ইন্সপেক্টর। আলাপ করিয়ে দিই, ইনি কিরিটি রায়, কলকাতা শহরের একজন নামকরা বেসরকারি গোয়েন্দা, আর ইনি মিস্টার ডিবরাজ। নমস্তে রায় সাহাব। নমস্কার মিস্টার ডিবরাজ। আমি বেশ কিছুদিন ছিলাম না, ব্যবসার ব্যাপারে হংকং গিয়েছিলাম। এসে শুনলাম আপনি নাকি আমার খোঁজে এসেছিলেন। অবশ্য আপনি আজ না এলেও আপনার ওখানে আমি একটু পরে যেতাম। কেন, কোনো চিঠি পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে মিস্টার রায়? কথাটা তো এখনো পর্যন্ত আমি আমার পার্সোনাল সেক্রেটারিকেও বলিনি। রক্তমুখী ড্রাগনের চিঠি, তাই তো? ইয়েস, কিন্তু আপনি? সেই ব্যাপারেই উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, যদি ওর দ্বারা আপনার কোনো উপকার হয়। তাছাড়া পুলিশের সব রকম সাহায্যও আপনি পাবেন। তা জানি পাবো, কিন্তু আমি ভাবছিলাম ওদের ডিম্যান্ড আমি মিটিয়ে দেব। নইলে সুন্দর দাসের মতো যদি। তা কত ডিম্যান্ড করেছে ড্রাগন আপনার কাছে? 1 লাখ। টাকাটা কবে দিতে হবে? আগামী পরশুর মধ্যে। টাকা কে কিভাবে কালেকশন করবে সেই ব্যাপারে কিছু জানিয়েছে আপনাকে? আজ সকালে একটা ফোন পেয়েছিলাম, তাতে আবারও আমাকে শাসানো হয়েছে। টাকা না দিলে নাকি সুন্দর দাস বা মিস্টার চিদম্বরমের মতন অবস্থা আমারও হবে। আর টাকা দিতে রাজি থাকলে পরশু রাত 12টায় তার লোক এসে সেটা নিয়ে যাবে। আমি ওদের জানিয়ে দিয়েছি আমি টাকাটা দিচ্ছি। ঠিক আছে, এবারে যা করবার আমরাই করব। বেয়ারাকে সঙ্গে করে একটা ট্রলির উপর চায়ের সরঞ্জাম আর প্রচুর জলখাবার নিয়ে কৃষ্ণা এসে ঢুকল। কৃষ্ণাই ওদের চা পরিবেশন করল।
কিরিটি নিঃশব্দে চায়ের কাপ তুলে নিল। কৃষ্ণা পেস্ট্রির প্লেটটা সামনে তুলে ধরে বলল, পেস্ট্রি নেবেন না? কিরিটি কৃষ্ণার মুখের দিকে তাকালো, তারপর একটা পেস্ট্রি প্লেট থেকে তুলে নিল। মিস্টার রায়, ও আমার একমাত্র মেয়ে কৃষ্ণা। বোম্বাই ওর মামার কাছে থেকে পড়াশোনা করে, ছুটিতে আমার কাছে এসেছে। কৃষ্ণা, উনি মিস্টার কিরিটি রায়, কলকাতা শহরের একজন। ওকে চাক্ষুষ না দেখলেও পরিচয় আমার জানা আছে। অবাক হয়ে কৃষ্ণার মুখের দিকে তাকালো কিরিটি। আপনার কথা আমি জানি, আপনার অনেক কীর্তির কথা আমি শুনেছি। ড্যাডি, মিস্টার রায় আর মিস্টার রামিয়াকে আজ রাত্রে ডিনারে আসতে বলো না। সার্টেনলি, সে তো খুব ভালো কথা। প্লিজ আসুন না আপনারা। মিস্টার রায় এলে আমিও আসতে পারি। আসবেন তো মিস্টার রায়? বেশ, আসবো। আর এক কাপ চা দিই আপনাকে মিস্টার রায়? না, মানে নিন না, আপনি তো চা খেতে খুব ভালোবাসেন। কি করে জানলেন? জানি। ড্যাডি, আমি একটু মার্কেটে বেরোবো, ঘন্টা খানেকের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা বেটা, যাও। বাংলোর পিছন দিকে পশ্চিমের বারান্দায় মিস্টার ডিবরাজ, রামিয়া, কিরিটি বসে গল্প করছিল। কৃষ্ণাও এতক্ষণ ছিল এই মাত্র ভিতরে গিয়েছে ডিনারের ব্যবস্থা করতে। আজ বোধহয় পূর্ণিমা, আকাশে মস্ত বড় একখানা চাঁদ উঠেছে। সামনে যত দূর দেখা যায় চন্দ্রালোকিত সাগর মাতামাতি করছে। ঢেউয়ের মাথায় চাঁদের আলো যেন পিছলে পড়ছে। মিস্টার ডিবরাজ, আমরা ঠিক করেছি পরশু সন্ধ্যার পরেই এখানে আসব। কিন্তু ওদের ডিমান্ড মতো টাকা না দিলে যে। দিলেও ওদের আপনি থামাতে পারবেন না মিস্টার ডিবরাজ, বরং দেখবেন ওই ড্রাগনের লোভ আরোই বেড়ে চলেছে। হলুদ শয়তানকে আপনি চেনেন না? হলুদ শয়তান? হ্যাঁ, ডক্টর ওয়াং লোকটা শুধু ক্রিমিনালই নয়, মূর্তিমান একটা শয়তান। কিন্তু আপনি কিছু ভাববেন না, আমরা সবটা। কি ব্যাপার? সিজার এভাবে চেঁচাচ্ছে কেন? বলতে বলতে মিস্টার ডিবরাজ তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দ্রুত পায়ে বাড়ির পিছন দিককার বাগানে চলে গেলেন। কিরিটিও তাকে অনুসরণ করল। এদিকে কিরিটি ডিবরাজকে বেশি দূর অনুসরণ করতে পারল না। তার আগেই তিনি একটা সিনামনের ঝোপের আড়ালে চলে গিয়েছেন। কিরিটিও এগোতে থাকল। হঠাৎ করেই কেন জানি না কিরিটির কিছু একটা অস্বাভাবিক লাগলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন ইশারা করল গোটা ব্যাপারটায় কিছু একটা গন্ডগোল রয়েছে। মিস্টার ডিবরাজ, মিস্টার ডিবরাজ যাবেন না, ফিরে আসুন মিস্টার ডিবরাজ। কোনো সাড়া পাওয়া গেল না, কোথাও কেউ নেই। দাঁতে দাঁত চেপে কিরিটি ধীর পায়ে এগোতে থাকলো। আর ঠিক তখনই শোনা গেল শব্দটা। রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে গুলির আওয়াজ ছড়িয়ে পড়ল বাতাসে। গাছগাছালিতে এই জায়গাটা যেন আরও বেশি দুর্ভেদ্য, আরও অন্ধকার। কিরিটি হন্তদন্ত হয়ে এগোতে থাকে। আর কয়েক পা যেতেই সামনে পড়ল একটা দিঘি। তার চারপাশে গজিয়ে আছে বড় বড় ঘাস। দূরের সীমানায় তারের বেড়া। কিরিটি এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকালো, কিন্তু কোথাও মিস্টার ডিবরাজকে দেখতে পেল না। সিজারের ডাকও এখন আর শোনা যাচ্ছে না। ঠিক এমন সময় কিরিটির নজরে এলো ডান দিকের ঝোপ থেকে কে যেন একজন বেরিয়ে আসছে। আরে মিস্টার ডিবরাজ, আপনি আপনি ঠিক আছেন তো? কোথায় চলে গিয়েছিলেন? আর সিজার, সিজার কোথায়? আসুন। কোথায়? হি ইজ ডেড। কে? সিজার। চলুন, নিজের চোখেই দেখবেন। ওই যে। কিরিটি দেখল সিজারের দেহটা মাটিতে পড়ে আছে। চাঁদের আলোয় নজরে পড়ল মৃত সিজারের পেটে
একটা লোহার সরু শলার মতো কি বিঁধে রয়েছে। পকেট থেকে রুমাল বের করে কিরিটি সিজারের মৃতদেহ থেকে শলাটা টেনে বের করে চাঁদের আলোয় চোখের সামনে তুলে ধরল। জিনিসটা প্রায় 1.5 বিঘত, লোহার শলা নয়, একটা তীর। মনে হচ্ছে এটা বিষের তীর। বিষ? হ্যাঁ, খুব সম্ভবত তীরের ফলায় কোনো তীব্র মারাত্মক বিষ মাখানো ছিল, যে বিষের ক্রিয়াতেই আপনার সিজারের প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে। চলুন মিস্টার ডিবরাজ, আর এখানে থেকে কি হবে, ভিতরে যাওয়া যাক। মিস্টার ডিবরাজকে সঙ্গে নিয়ে কিরিটি পশ্চিম দিককার বারান্দায় ফিরে এলো। ইন্সপেক্টর রামিয়া আর কৃষ্ণা দুজনেই বারান্দায় উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়ে। কি হয়েছে ড্যাডি? কৃষ্ণা, সিজার মারা গেছে। কি? মারা গেছে? কি করে? এই যে এই বিষাক্ত তীরে। বিষাক্ত তীর? কিন্তু কোথা থেকে এলো এটা? সম্ভবত রক্তমুখী ড্রাগনেরই কোনো অনুচরের কাজ এটা। রক্তমুখী ড্রাগন? হ্যাঁ কৃষ্ণা, তুমি চিন্তা করবে বলে জানাইনি। দিন কয়েক আগে রক্তমুখী ড্রাগন আমাকে চিঠি দিয়েছে, সেখানে লেখা ছিল। দেখুন, সিজার থাকলে তাদের অসুবিধা হতো, তাই ওরা সিজারকে মেরে ফেললো মিস্টার ডিবরাজ। আমার আর সাহস হচ্ছে না মিস্টার রায়, দিশেহারা হয়ে পড়ছি আমি। ভয় পাবেন না মিস্টার ডিবরাজ, আমাদের পাহারা কাল থেকে আরো কড়া হবে। পরদিন রাতে খাওয়া দাওয়া সেরে কিরিটি সবে বিছানায় গা এলিয়েছে, এমন সময়। এত রাতে আবার কার ফোন? এখন তো প্রায় 11টা বাজে, এই সময়তে কি আবার? পাশের ঘরেই ছিলেন জীবনবাবু। তিনি আজ সকাল সকালই ঘুমিয়ে পড়েছিলেন। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল তার। রিসিভারটা তুলে নিলেন তিনি। হ্যালো, কে? ও, মিস্টার রামিয়া, কিরিটিকে ডেকে দেব? জরুরি? হ্যাঁ হ্যাঁ, ধরুন ধরুন, এক্ষুনি দিচ্ছি। কে ফোন করছে জীবন? তোমারই ফোন, ইন্সপেক্টর রামিয়া। নাও ধরো। হ্যাঁ হ্যালো, বলুন ইন্সপেক্টর রামিয়া। আমি সর্বনাশ হয়ে গেছে মিস্টার রায়। মিস্টার ডিবরাজের বাড়িতে যাদের পাহারায় রেখে এসেছিলাম, তারা এইমাত্র ফোন করে জানালো তিনি খুন হয়েছেন। মানে কখন, কি করে হলো? এখনো পুরোটা জানি না, আমি সেখানে যাচ্ছি। আপনি কি আসবেন? হ্যাঁ নিশ্চয়ই যাব। তাহলে রেডি থাকুন, যাবার পথে আমি তুলে নিয়ে যাব। ইন্সপেক্টর, আপনি কি আর কিছু জানতে পেরেছেন? না মিস্টার রায়, আর কিছু তো। দোষটা আমাদেরই আরো সাবধান হওয়াটা উচিত ছিল। শত্রু যে একদমই দুর্বল নয়, তার আস্ফালন যে অযথা নয়, সেটা বোঝা উচিত ছিল আমাদের। তাহলে হয়তো আজকের এই দুর্ঘটনাটা কিছুতেই ঘটতো না। শুধু আপনি কেন, আমিও দোষী মিস্টার রায়। পাহারার ব্যবস্থা আরো কড়া করা উচিত ছিল আমার, আরো সতর্ক হতে হতো। কিন্তু বিশ্বাস করুন, আজ যা ঘটে গেল, এরপর ওই লোকটা যে কতটা নৃশংস আর ধুরন্ধর, এ সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ নেই। ওকে না ধরতে পারলে আরো যে কত নিরীহ লোকের প্রাণ নেবে ভগবানই জানেন। আমি আপনাকে নিশ্চিত করে বলছি ইন্সপেক্টর, আজকের খেলাই ওই শয়তানের শেষ খেলা হবে। ইন্সপেক্টর রামিয়া আর কিরিটি ঘরের ভিতরের দিকে এগিয়ে গেল। ঘরের সামনে বারান্দায় একটা বেতের চেয়ারে বসে চোখে আঁচল চাপা দিয়ে কৃষ্ণা কাঁদছে। মিস্টার রামিয়া ডিবরাজের ঘরের দিকে এগিয়ে গেলেন। কিরিটি কৃষ্ণার সামনে এসে দাঁড়ালো। কৃষ্ণা? মিস্টার ডাই, ড্যাডি। দোষ কৃষ্ণা,
আমি যদি আর একটু সাবধান হতাম তাহলে হয়তো। আচ্ছা, কখন ঘটেছে ঘটনাটা? মানে কখন বুঝতে পারলেন আপনি? ড্যাডি বের হয়েছিলেন সন্ধ্যার পর। তার আগে ওর সেক্রেটারি রাজীব লোচনের একটা ফোন পান অফিস থেকে। বেরোবার সময় বলে যান ফিরতে যদি রাত হয় তো আমি যেন ডিনার করে নিই, তার জন্য অপেক্ষা করতে হবে না। আর কিছু বলেননি মিস্টার ডিবরাজ? না, তবে আমার মনে হলো তিনি বারান্দা দিয়ে যেতে যেতে কতকটা আপন মনেই বিড়বিড় করতে করতে বলছিলেন রাজীবটা একটা অপদার্থ। আর কিছু না। আচ্ছা, রাজীব কতদিন আপনাদের এখানে আছেন? নতুন লোক, বছর খানেক হলো এসেছেন। বছর খানেক? আচ্ছা, আগে কে ছিল? কৃষ্ণা আপ্পা। সে কি কাজ ছেড়ে দিয়েছিল? না না, বাবা তাকে বোম্বাইয়ের অফিসে পাঠিয়েছিলেন, সে সেখানেই আছে। মিস্টার ডিবরাজ কি আজ সারাদিন বাড়িতেই ছিলেন? মানে কেউ কি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে দেখা করতে এসেছিল? আজ উনি সারাদিনে বাড়ি থেকে বের হননি, কেউ আসেওনি তার সঙ্গে দেখা করতে। আচ্ছা, এমন কি কোনো অদ্ভুত ঘটনা এই সময়ের মধ্যে ঘটেছে যেটা আপনার মনে কোনো খটকার সৃষ্টি করেছিল? যে কোনো কিছু হতে পারে, একটু ভালোভাবে মনে করে দেখুন তো। তেমন কিছু না, তবে তবে বিকেলের ডাকে ড্যাডির নামে একটা ছোট পার্সেল এসেছিল। পার্সেল? দিন 15 আগে ড্যাডির প্রিয় টেবিল ক্লকটা হঠাৎ পড়ে গিয়ে ভেঙে যায়, তাই তিনি লন্ডনের একটা ওয়াচ কোম্পানিতে চিঠি দিয়েছিলেন ঠিক ওই রকমই একটা টেবিল ক্লক পাঠাবার জন্য। বোধহয় সেটাই। আচ্ছা, আপনি কি আপনার ড্যাডিকে পার্সেলটা খুলতে দেখেছিলেন? না। আচ্ছা, বাড়িতে আপনাদের মোট কজন চাকর? 2 জন মাদ্রাজে ভৃত্য, কৃষ্ণন আর রামানাথন, আয়া 20, কুক আব্দুল, ড্রাইভার দালোয়ার সিং, আর 2 জন পাঠান দারোয়ান, হামিদ খান আর হাবিবুল্লাহ খান। আচ্ছা, এরা সবাই বিশ্বাসী তো? হ্যাঁ, এরা সকলেই খুব বিশ্বাসী। কম বেশি প্রায় অনেক বছর ধরে ওরা কাজ করছে এই বাড়িতে। আপনার ড্যাডির নতুন সেক্রেটারি মানে ওই রাজীব লোচনকে আপনার কিরকম বলে মনে হয়? ড্যাডি তো ওর খুব প্রশংসা করত, বলতো লোকটা যেমন স্মার্ট তেমনই কর্মঠ, পরিশ্রমী আর বিশ্বাসী। বেশ, কিন্তু সেদিন এসে তো তাকে দেখলাম না কোথাও। আপনারা যেদিন এসেছিলেন রাজীব তখন বাংলোতে ছিল না। এই বাংলোতেই কি সে থাকে? হ্যাঁ, পার্লারের পাশের ঘরটায়। ব্যাপারটা আপনি কখন জানতে পারলেন? ড্যাডির শোবার ঘরের পাশেই আমার বেডরুম। রাত 10টা পর্যন্ত ড্যাডি এলো না দেখে আমি তার অফিসে ফোন করেছিলাম, কিন্তু ড্যাডি অফিসে ছিল না। ফোনটা তাই রাজীব ধরেছিল। সে বলল ড্যাডি নাকি বিশেষ কি একটা মালের ডিসপ্যাচের ব্যাপারে পোর্টে গিয়েছেন, কাল সকালেই জাহাজ ছাড়বে, সেখান থেকেই সরাসরি বাড়ি যাবেন বলে গিয়েছেন। একটু রাত হবে, তাই আমি যেন অপেক্ষা না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, রাজীব এখন কোথায়? এখনো তো ফেরেনি। আপনার ড্যাডি কখন ফিরেছিলেন সেটা আপনি জানেন? না, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। তবে কৃষ্ণন বলল রাত 11টায় নাকি সে ড্যাডিকে ফিরে তার শোবার ঘরে ঢুকতে দেখেছে। তারপর মানে জানলেন কখন ব্যাপারটা? রাত তখন 11:15 হবে। কুট্টি এসে আমাকে ঘুম থেকে তোলে। তার আগে সে ড্যাডিকে ওঠাতে গিয়েছিল, ড্যাডি ডিনার করবে কিনা জানতে, কিন্তু গিয়ে দেখে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ, অথচ ঘরে আলো জ্বলছিল। সে তখন দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া পায় না। অনেক করে ডাকাডাকি করেও উত্তর পায়নি। ঠিক সেই সময় ঘরের ভিতর কিছু একটা ভারী জিনিস পড়ার শব্দ সে শুনতে পায়। ব্যাপারটা কি বুঝতে না পেরে কুট্টি তখন কৃষ্ণনকে ডাকে। তারপর দুজনে মিলে দরজা ধাক্কাধাক্কি করে সাড়া না পেয়ে এসে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আমি গিয়েও ডাকাডাকি করি, দরজায় ধাক্কা দিই, সাড়া পাই না। তখন ভিতরের জানলার পর্দার ফাঁক দিয়ে আমি দেখতে পেলাম ড্যাডি উপুর হয়ে মেঝেতে পড়ে আছেন। সামনেই টেবিলের ওপর সেই পার্সেলের ডালাটা খোলা, আর দেখলাম সেই পার্সেল থেকে
একটা কি ধোঁয়ার মতো বেরোচ্ছে এবং একটা পাতলা সবুজ বর্ণের কুয়াশার মতো কি যেন ভাসতে ভাসতে ঘরের মধ্যে ক্রমশ একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। তার মানে ওই লোকটা এবারে গ্যাস জাতীয় কোনো বিষাক্ত পদার্থ ওই পার্সেলের মধ্যেই রেখেছিল, যেটা খোলা মাত্রই কিনা মরণ কামড় বসিয়েছে। ওখানে আর না দাঁড়িয়ে কিরিটি ডিবরাজের ঘরে গিয়ে ঢুকল। বেশ বড় ঘর, একটা সিঙ্গেল খাটে টান টান করে বিছানা পাতা, খাটের একপাশে টেবিলের উপরে একটা ডালা খোলা পার্সেল। ঘরের মধ্যে মিস্টার রামিয়া তখন চারিদিক পরীক্ষা করে দেখছিলেন। মিস্টার রায় কাণ্ড দেখেছেন? কৃষ্ণান বলছে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই সে জানলার সারসি ভেঙে ভেতরে ঢুকেছে। ওদিকে বাথরুমের দরজাটাও ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে আততায়ী ঢুকলো কি করে বলুন তো? খুনটা আদতে কোনো মানুষের দ্বারা হয়নি ইন্সপেক্টর রামিয়া। মানে? মিস্টার ডিবরাজের মৃত্যু হয়েছে বিষাক্ত গ্যাসে, যেটা পাঠিয়েছিল ডক্টর ওয়াং। গ্যাস? কেন, গন্ধ পাচ্ছেন না ঘরে? তাই তো, একটা একটা পাঞ্জেন্ট স্মেল যেন পাচ্ছি, কিন্তু এ ঘরে গ্যাস এলো কি করে? সব তো বন্ধ ছিল। গ্যাস এসেছিল আজই বিকেলে। বিকেলে? কেমন করে? আঙুল তুলে অদূরে টেবিলের উপর রাখা পার্সেলটা দেখিয়ে কিরিটি বলল, ওই যে পার্সেলটা দেখছেন, ওর ভিতরেই এসেছে। চলুন দেখা যাক। এগিয়ে গেল ওরা দুজনে। ছোট্ট একটা চৌকো বাক্স, তার মধ্যে একটা ভাঙা কাঁচের কেস, তলায় কিছু জুয়েলস চকচক করছে। এর মধ্যেই গ্যাস ছিল বলছেন? আগে হ্যাঁ, কাঁচের কেসের মধ্যে কিছু জুয়েলের সঙ্গে বিষাক্ত গ্যাস সিল করে ভরে দেওয়া হয়েছিল। কাঁচের কেসটা ভাঙার সঙ্গে সঙ্গেই সেই গ্যাসটা বের হয়ে মিস্টার ডিবরাজের জন্য মৃত্যু ডেকে এনেছে। আর দুর্ভাগ্যজনকভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই উনি প্রাণ হারিয়েছেন। কি ভয়ঙ্কর! ইন্সপেক্টর রামিয়া ততক্ষণে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছেন। এমন নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা যার মাথায় আসতে পারে, সে যে কতটা ভয়ঙ্কর সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেই শেষ নয়, বিস্ময়ের তখনও আরও বাকি ছিল। কিরিটি মৃতদেহটা পরীক্ষা করার জন্য সেটা উল্টাতে গিয়ে বিস্ময়ে চমকে উঠল। ও মাই গড, ইনি কে? এ তো মিস্টার ডিবরাজ নয়। আরে তাই তো। এই কৃষ্ণান, এদিকে এসো, দেখো তো একে চিনতে পারো কিনা। দেখেছো আগে কখনো? হে কি, এ তো সেক্রেটারি সাহেব রাজীব লোচনজি। আচ্ছা ইন্সপেক্টর, মিস্টার ডিবরাজের অফিসটা কোথায় জানেন আপনি? জানি, কিন্তু আপনি এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি সেখানে গিয়ে একবার দেখুন যে মিস্টার ডিবরাজ সেখানে আছেন কিনা। কৃষ্ণা, মৃতদেহটা মিস্টার ডিবরাজের নয়। কি বলছেন? ওটা ড্যাডি নয়? তাহলে কে? সেক্রেটারি রাজীব লোচনের। কি? তাহলে ড্যাডি ড্যাডি কোথায়? জানি না, মিস্টার রামিয়াকে পাঠিয়েছি তার অফিসে খোঁজ নিয়ে দেখবার জন্য। আমি যাব, আমি এখনই। বসুন বসুন, ব্যস্ত হবেন না। দেখুন, ব্যস্ত হয়ে কোনো লাভ নেই। আমার সন্দেহ হচ্ছে তাকে হয়তো অফিসেও সম্ভবত পাওয়া যাবে না। পাওয়া যাবে না? সম্ভবত। অফিস ঘরে আলো জ্বলছে, অফিস খোলা, ঘরের দরজায় বেয়ারাটা মোড়ে পড়ে আছে, কিন্তু মিস্টার ডিবরাজ অফিসে নেই। আর হ্যাঁ, এই পোশাকগুলো সেখানে পেয়েছি, একটা প্যান্ট, একটা কোট। মিস্টার রায়, আমি তো কিছুই বুঝতে পারছি না, মিস্টার ডিবরাজ গেলেন কোথায়? খুব সম্ভবত তিনি এখন ওই হলুদ শয়তানের কাছেই আছেন। তাহলে কি ওই ক্রিমিনালটা মিস্টার ডিবরাজকে এতক্ষণে? ঠিক বলতে পারছি না ইন্সপেক্টর, তবে আমার অনুমান ওই শয়তানটা যে করেই হোক রাজীবকে হাতের মুঠোর মধ্যে নিয়েছিল এবং রাজীবকে দিয়েই ফোন করিয়ে আজ সন্ধ্যার পর জরুরি কাজের কথা বলে মিস্টার ডিবরাজকে ওরা অফিসে নিয়ে যায়। সেখানে আগে থাকতেই হলুদ শয়তানের অনুচরেরা প্রস্তুত ছিল। সঙ্গে সঙ্গে মিস্টার ডিবরাজকে গায়েব করে অন্যত্র নিয়ে যায় ওরা। ওর কথা আর আলাদা করে কি বলবো বলুন তো।
ভগবানের দেওয়া পাপের দণ্ড তাকে মাথা পেতে নিতে হয়েছে। সে নিশ্চয়ই শুনেছিল বা দেখেছিল যে পার্সেলটার মধ্যে কাঁচের বাক্সের ভেতর জুয়েলগুলো আছে, তাই সে লোভ সামলাতে পারেনি। সেই জন্যেই নিজের পোশাক ছেড়ে মিস্টার ডিবরাজের পোশাক পরে সেগুলো হাতাতে এসেছিল। সে তো জানতো না যে আমি বারংবার মিস্টার ডিবরাজকে সাবধান করে দিয়েছিলাম কাল কোনো রকম পার্সেল বা প্যাকেট কারো হাতে বা ডাকে এলে আমার অনুপস্থিতিতে সেটা না খুলতে। তাই মিস্টার ডিবরাজ বোধহয় কাঁচের বাক্সটা খোলেননি, হয়তো আমাকে কাল সংবাদটা দিতেন। হ্যালো, ইন্সপেক্টর রামিয়া স্পিকিং। কে বলছেন? কি ব্যাপার? ঠিক আছে, অনেক ধন্যবাদ। পোর্ট গার্ড ফোন করেছিলেন। গতকাল আপনার নির্দেশ মতোই পোর্টে কনস্ট্যান্ট ওয়াচ রাখার জন্য বলেছিলাম। তিনি জানালেন আজ বিকেলের দিকেই একটা ছোট সাদা রঙের জাহাজ এসেছিল এবং এতক্ষণ নোঙর করেছিল। এখন মনে হচ্ছে জাহাজটা ছেড়ে যাবে। এখনই পোর্ট পুলিশে ফোন করে ওই সাদা জাহাজটার প্রতি নজর রাখতে বলুন মিস্টার রামিয়া, আর জানিয়ে দিন যে আমরা এক্ষুনি আসছি। আর হ্যাঁ, বলবেন যে গান বোট যেন অবশ্যই রেডি থাকে। পোর্টে এসে ওরা জানতে পারল সবেমাত্র সেই সাদা জাহাজটা ছেড়ে দিয়েছে, তবে বেশি দূর যেতে পারেনি নিশ্চয়ই। গানবোট মেসেজ পেয়ে প্রস্তুতি ছিল। গানবোটের কমান্ডার ক্যাপ্টেন বালকৃষ্ণ ডেকের উপর দাঁড়িয়ে কিরিটির আদেশ পেয়ে বোট ছুটতে শুরু করলো ঊর্ধ্বশ্বাসে। ওই তো ওই সাদা জাহাজটা। ক্যাপ্টেন যে করেই হোক ওই জাহাজটাকে আটকাতেই হবে। দ্রুত চলুন ক্যাপ্টেন। কিন্তু জাহাজের কাছাকাছি হলে ওরা যদি কামান দাগে? সম্ভবত এই জাহাজে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই ইন্সপেক্টর। সেরকম হলে আগে আমাদেরই কামান দেখে জাহাজটাকে ডুবিয়ে দিতে হবে। আপনার কি ধারণা মিস্টার রায়, ওই জাহাজেই ডক্টর ওয়াং আছেন? নিঃসন্দেহে। শুধু তাই নয়, মিস্টার ডিবরাজকে ও মিস্টার চিদম্বরমকেও ওই জাহাজেই বন্দি করে নিয়ে যাচ্ছে শয়তানটা। আসলে ওয়াং বুঝতে পেরেছিল এখানে আর তার কোনো সুবিধা হবে না, সেই জন্যই ওদের ধরে নিয়ে যাচ্ছে। আর এর পরের উদ্দেশ্য হলো মুক্তিপণ হিসেবে একটা মোটা রকমের টাকা ডিমান্ড করা। ইন্সপেক্টর, ওই যে ডেকের উপরে একটা লোক দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ক্যাপ্টেন, আপনি কিন্তু সবাই সাবধান। এদিকে আত্মরক্ষার জন্য বোটের ক্যাপ্টেন ততক্ষণে জাহাজ লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। এইভাবে পরপর কয়েকটা গুলি বিনিময় হলো দুপক্ষের মধ্যে। তবুও তারই মধ্যে গানবোটটা একেবারে জাহাজের গায়ে এসে ভিড়ল। জাহাজের ডকের উপর তখন 4-5 জন পিস্তল হাতে গুলি চালাচ্ছে। গানবোট থেকেও গুলি চলছে সমানে। রীতিমতো একটা খণ্ড যুদ্ধের পর জাহাজের ডেক থেকে গুলি ছোঁড়া বন্ধ হলো। ওরা লক্ষ্য করলো হঠাৎ করে জাহাজের গতিটাও যেন কমে এসেছে। ওরা একে একে যখন জাহাজের ডেকে এসে উঠল, সেখানে তখন 4-5টি মৃতদেহ পড়ে। কিরিটিয়ার ইন্সপেক্টর রামিয়া চারিদিকে তাকিয়ে দেখল জাহাজের ডেকে আর জনপ্রাণী নেই। ইতিমধ্যে গানবোট থেকে 10-12 জন সৈনিক উঠে এসেছে জাহাজে। তাদের 5 জনকে পাহারা দিতে বলে বাকিদের নিয়ে কিরিটি সিঁড়ি বেয়ে এগিয়ে চলল নিচের দিকে। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে তার সামনেই একটা সরু প্যাসেজের মতো। প্যাসেজে আলো ছিল, তাই ওদের এগোতে কোনো অসুবিধা হলো না। হঠাৎ ওদের নজরে পড়ল সামনেই একটা কাঁচের দরজা। তাতে চোখ দিতেই বোঝা গেল ওটা একটা কেবিনের দরজা। ভেতরটা বেশ বড়। কেবিনের মধ্যে আলো জ্বলছে, আর সেই আলোয় দেখা গেল কালো রঙের আলখাল্লা পরিহিত দীর্ঘকায় এক ব্যক্তি পিছন ফিরে দাঁড়িয়ে, এবং তার সামনে একটা চেয়ারে বসে মিস্টার ডিবরাজ, তার হাত পা বাঁধা। ওই তো মিস্টার ডিবরাজ। ও লোকটা কে? সম্ভবত ডক্টর ওয়াং। দেখেছেন ওদিকে কোণের চেয়ারে আর একজন কে বসে? উনি হয়তো মিস্টার চিদম্বরম। এখন আমাদের কি করা উচিত?
আমার কি মনে হয় জানেন, ডক্টর ওয়াং সম্ভবত এখনো জানতে পারেননি যে এই জাহাজটা আমরা দখল করে নিয়েছি। কিরিটির কথা শেষ হলো না, ঠিক সেই সময় ওরা দেখতে পেল কেবিনের এক কোণ থেকে একটা ছোট বাঁদর লাফাতে লাফাতে এগিয়ে এসে ডাক্তারের সামনে দাঁড়ালো। ডাক্তার হাত বাড়াতেই বাঁদরটা তার হাত বেয়ে অবলীলাক্রমে উঠে গিয়ে কাঁধের উপর উঠে বসল। কিছুক্ষণ ধরে কিরিটি কি একটা ভেবে গানবোটের ক্যাপ্টেনকে বলল, আপনার লোকদের বলুন জাহাজের ইঞ্জিন ঘরটা দখল করতে। যান, তাড়াতাড়ি যান। আর কতক্ষণ এভাবে? আর নয়, এবার অ্যাকশনের সময়। ইন্সপেক্টর, গেট রেডি। আপনারা সবাই দুভাগে ভাগ হয়ে দরজার দুদিকে দাঁড়ান। মিনিট দুয়েক সব চুপচাপ। তারপরে শোনা গেল কেবিনের দরজা খোলার আওয়াজ। দরজাটা খুলে ডক্টর ওয়াং বাইরে পা দিতেই কিরিটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। পরক্ষণেই বুঝল ডক্টর ওয়াং এর শরীরে যেন অসুরের শক্তি। তবুও কিরিটি পিছন থেকে যথাসাধ্য শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে। এদিকে ডক্টর ওয়াংও তার অদেখা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পিছপা হচ্ছেন না। একটা সময়ে দুজনে একত্রে গিয়ে পড়ল কেবিনের মধ্যে। রাজু আর ইন্সপেক্টর রামিয়া এগিয়ে এলো কিরিটির সাহায্যের জন্য। এদিকে যখন দুর্ধর্ষ কাণ্ড ঘটে চলেছে, ওদিকে তখন আর এক বিপত্তি। জাহাজটা এক পাশে কাত হয়ে অনবরত কাঁপতে শুরু করতেই সঙ্গে সঙ্গে কেবিনের আলোটাও নিভে গেল দপ করে। ওটা কিসের শব্দ? কাঁচের কিছু একটা ভাঙলো বলে মনে হলো, কিন্তু এখন চারপাশে নিকষ কালো অন্ধকার। এরই মধ্যে কিরিটি তখনও লোকটাকে হাতের মধ্যে আটকে ছটফট করছে। জাহাজটা আরও একটু যেন কাত হয়ে পড়েছে ততক্ষণে। এ কি, কিসের একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসছে না? মিষ্টি কিন্তু ভীষণ উগ্র। কিরিটি তাড়াতাড়ি লোকটাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, রাজু, ইন্সপেক্টর রামিয়া, কুইক! কেবিনের মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাচ্ছে। কেবিন থেকে বের হয়ে যান, যান! রাজু, রাজু! এই যে আমি। শিগগির চল, ডেকে চল। দ্রুত পায়ে ডেকে এসে পৌঁছতেই ওরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সমুদ্রের হাওয়া এসে ওদের চোখে মুখে ঝাপটা মারছে। বিশুদ্ধ হাওয়ায় যেন জীবন ফিরে পেল ওরা। আরে, ইন্সপেক্টর রামিয়া কোথায়? তাই তো, তাহলে কি উনি কেবিন থেকে বেরোতে পারেননি? প্রায় আধ ঘন্টা পর গ্যাসের প্রভাব কমল। জাহাজ থেমে গিয়েছে অনেকক্ষণ। পুলিশের সৈন্যরা সম্পূর্ণভাবে জাহাজটাকে অধিকার করে ফেলেছে এতক্ষণে। মুখে রুমাল দুভাঁজ করে বেঁধে কিরিটি আর রাজু নিচে নেমে এলো। হাতে ধরা টর্চের আলো ফেলে ওরা এগোতে থাকলো ধীর পায়ে। প্যাসেজের ঝাঁঝালো মিষ্টি গন্ধটা আর নেই। কেবিনের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ওরা দেখল ইন্সপেক্টর রামিয়া মেঝে উপুর হয়ে পড়ে রয়েছেন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ চোখ খুলুন। তাকান ইন্সপেক্টর রামিয়া। ইন্সপেক্টর, চোখ খুলুন ইন্সপেক্টর। কিরিটি, উনি আর বেঁচে নেই। কিরিটির গলা কেঁপে ওঠে। ইন্সপেক্টরকে চোখ খুলতে বলার অনুরোধ বৃথা। ওই বিষাক্ত গ্যাস সাক্ষাৎ মৃত্যুদূত, কাউকে ছেড়ে দেয় না সে। কিরিটি ঘাড় ফিরিয়ে অসহায় দৃষ্টি নিয়ে তাকালো রাজুর দিকে। রাজু তখন ঘরের কোণের দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে, যেখানে চেয়ারের উপর নিথরভাবে বসে আছে দুজন, মিস্টার চিদম্বরম আর মিস্টার ডিব্রাজ। দুজনেই মৃত, তাদের মাথা বুকের উপর ঝুলছে। অল অফ দেম আর ডেড রাজু। কিন্তু ডক্টর ওয়াং কোথায়? এই জাহাজের মধ্যেই সে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। সে কোথাও পালাতে পারেনি। চল চল, এক্ষুনি খুঁজে দেখি। একটু এগোতেই একটা কেবিন চোখে পড়ল। ভেতরে একটা মৃদু আলো জ্বলছে। এই কেবিনের দরজাটাও কাঁচের। কাঁচের ভেতর দিয়ে তাকাতেই কিরিটি বুঝল যেটাকে তারা এতক্ষণ আলো বলে মনে করছিল সেটা আসলে কেবিনের মধ্যে একটা কাঁচের পার্টিশন। তারই অন্যদিকে সার দেওয়া দেওয়াল থেকে একটা ম্লান আলোর জ্যোতি ঠিকরে পড়ছে।
আর ঠিক তার সামনেই সেই আলখাল্লা পরিহিত দীর্ঘকায় কালো ব্যক্তিটি একটি চেয়ারে চুপচাপ বসে। লোকটা নির্লিপ্ত ভঙ্গিতে তাদের দিকে চোখ তুলে তাকালো। ওর মুখে তখন একটা পাতলা রাবারের মুখোশ আঁটা, তার মধ্যে থেকে দুটুকরো অঙ্গারের মতন ধকধক করে জ্বলছে একজোড়া চোখ। এসো মিস্টার কিরিটি রায়, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। সবাই একসঙ্গে মরবো বলেই তো মৃত্যু আসর পেতেছি। এই জাহাজটা এবারে ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাবে। তোমাদের সকলকে আর আমার মৃতদেহটা নিয়ে, কারণ আমি আমার শরীরে বিষ ইনজেক্ট করে দিয়েছি, আর 20 মিনিটের মধ্যেই আমার মৃত্যু হবে। ওদিকে চেয়ে দেখছো কি? ওপাশের দেয়ালে রয়েছে ভাস্বর ছত্রাক, এ তারই আলো। নিচে কালচার করে আমি ওই এম্পেরা ছত্রাকের জন্ম দিয়েছি। কেমন করে কালচার করেছি জানো? মরা মাছির গায়ে একরকম সাদা বস্তু জড়িয়ে থাকে, তারই ডিম্বকোষের কালচার থেকে ওই ভাস্বর ছত্রাকের জন্ম। কিরিটি অবাক বিস্ময়ে শুনছিল ডক্টর ওয়াং এর কথা। এই সেই দুর্ধর্ষ লোক যার জন্য আজ এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল। বাদিককার দেওয়ালে দেখো, ওগুলো ছত্রাক, নীল বর্ণের অ্যামেনেশিয়া জাতীয় ছত্রাক। ওর এদিকে আর একটা চেম্বার আছে, বেশি মাত্রায় অক্সিজেনে ভরা চেম্বারটা। সেই অক্সিজেনের সাহায্যেই ওই ছত্রাক কোটি কোটি সংখ্যায় জন্ম নেয়। আমার তৈরি সবুজ তরল মৃত্যু বিষাক্ত ক্লোরিন গ্যাস, তার পরিচয় তো পেয়েছ ডিপরাজের বাড়িতে। রক্তলোভী লাল মাকড়সারা, যার দংশনে সঙ্গে সঙ্গে মৃত্যু নিশ্চিত। তারও তো পরিচয় পেয়েছ, কালো পিন্ডরা গ্রুপের। কথা বলতে বলতে ডক্টর ওয়াং এর শটটা ক্রমশ অস্পষ্ট হয়ে আসছিল। ওরা দুজনে মন্ত্রমুগ্ধের মতো ডক্টর ওয়াং এর কথাগুলো শুনছিল। হঠাৎ পায়ের তলায় জলের স্পর্শ পেতেই দুজনে চমকে উঠল। রাজু, রাজু, জল ঢুকতে শুরু করেছে জাহাজে। জাহাজ ঢুকছে, চল এখান থেকে, তাড়াতাড়ি চল। ক্রমশ জল ঢুকতে ঢুকতে প্রায় হাঁটু অবধি উঠে এলো। কোনো মতে ওরা দৌড়ে গিয়ে সিঁড়িতে উঠে ছুটে এলো ডেকে, আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ জাহাজটা ডুবে যাবে। কিরিটি আর রাজু একবার একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করল, তারপরেই একসাথে ঝাঁপ দিল জলে। গান বোটের উপর দাঁড়িয়েছিল ওরা। এতক্ষণে ভোরের আলোয় চারিদিক স্পষ্ট হয়ে উঠেছে। দিগন্ত বিস্তৃত নীল সাগর আথালি পাথালি করছে। তিনজোড়া চোখ এক দৃষ্টে চেয়ে রইল সামনের দিকে। ডক্টর ওয়াংয়ের সাদা জাহাজটা ধীরে ধীরে সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছে। একসময় মাস্তুলটাও ডুবে গেল ডক্টর ওয়াংয়ের সব রহস্য নিয়ে। বিরাট একটা প্রতিভার অপমৃত্যু হলো। ওই দিন বিকেলের দিকে কিরিটি গেল ডিবরাজের বাড়িতে। কৃষ্ণা আগেই তার পিতার মৃত্যু সংবাদটা পেয়েছিল। বাইরের ঘরে
একটা চেয়ারে সে বসেছিল স্তব্ধ হয়ে। পরনে একটা কালো রঙের শাড়ি, মাথার চুল অবিন্যস্ত, টকটকে লাল দুই চোখ জলে ভেজা। কৃষ্ণা। কিরিটির ডাকে কৃষ্ণা চোখ তুলে তাকালো ওর দিকে। পারলাম না কৃষ্ণা, তোমার ড্যাডিকে বাঁচাতে পারলাম না। কৃষ্ণা কোনো কথা বলল না, কেবল তার চোখের কোণে জমে থাকা দু ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল নিঃশব্দে। দিন দুয়েক পরের কথা, মিস্টার ডিবরাজের পার্লারে দুজনে মুখোমুখি বসে, কিরিটি আর কৃষ্ণা। তুমি কবে ফিরে যাচ্ছ? কালকের জাহাজে। তুমি কি এখানেই থাকবে কৃষ্ণা? কিছুদিন তো থাকতেই হবে। ড্যাডির ব্যবসা, এখানকার ঘরবাড়ির একটা ব্যবস্থা তো করতে হবে। তা তো হবেই। ব্যবসা বন্ধ করে দেবো। বন্ধ করে দেবে? কেন? কে দেখবে? আমার তো কোনো ভাই নেই। সেই ভালো, কিন্তু এই বাড়িটা? এটা বিক্রি করব না। ড্যাডির অনেক স্মৃতি এটার সঙ্গে জড়িয়ে রয়েছে। তারপর বোধহয় বম্বেতেই ফিরে যাবে না? হ্যাঁ। তুমি বম্বেতে পৌঁছে আমাকে একটা তার করো। করব। কিরিটি একটু যেন ইতস্তত করল, তারপর গভীর স্নেহে ডাকল, কৃষ্ণা। কৃষ্ণা কোনো কথা না বলে তার ডান হাতটা বাড়িয়ে কিরিটির হাতটা চেপে ধরল। কৃষ্ণা। বলো। একটা কথা জিজ্ঞেস করব, মানে যদি অনুমতি করো তবেই। কৃষ্ণা কিছু না বলে কিরিটির মুখের দিকে তাকালো। জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না। কেন? মানে যদি তুমি না বলে দাও। ও কথা কেন মনে হলো তোমার? কৃষ্ণা, সত্যি সত্যি বলছো তুমি? কৃষ্ণা মাথাটা নিচু করল, নিজের মুঠোয় ধরা কিরিটির হাতটা আর একটু শক্ত করে ধরল সে। আর কিরিটি ঠিক সেই মুহূর্তে কিরিটি মনে মনে তার না করা প্রশ্নের উত্তরটা পেয়ে গেল। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী হলুদ শয়তান। আজকের গল্পের সূত্রধার গল্প পাঠ সুখলাল ও কৃষ্ণানের ভূমিকায় আমি আকাশ, কিরিটির ভূমিকায় অরিজিৎ, কৃষ্ণার ভূমিকায় তপলব্ধা, মিস্টার চিদম্বরমের ভূমিকায় উৎপল সরকার, মিস্টার ডিবরাজের ভূমিকায় জ্যোতির্ময়, জীবন, জাপানি ও ডক্টর ওয়াং এর ভূমিকায় কৌশিক, ইন্সপেক্টর রামিয়ার ভূমিকায় সমীরণ, রামানুজের ভূমিকায় সৌরিন, সুব্রতর ভূমিকায় শুভ্রদীপ, ড্রাইভার এবং মহিমের ভূমিকায় সৌরভ এবং রাজুর ভূমিকায় অঙ্কুর। আজকের গল্পে শ্রুতি নাট্যরূপদানে নার্গিস, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক, অরিজিনাল থিম নির্মাণে শব্দ অডিও লাইভ থেকে অঙ্কুর শুভব্রত, আবহ নির্মাণে শুভজিৎ ও আকাশ, বিশেষ সহযোগিতায় শুভ, সমগ্র পরিচালনা আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। বিশেষ ধন্যবাদ লেখক পরিবার এবং মিত্র ঘোষ প্রকাশনীকে। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমারকে আপনারা সাহায্য করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডি অথবা গল্পের শুরুতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি আগামী সপ্তাহে ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।